ও হ্যালো, আমার কথা কি শোনা যায়? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সবাই? আচ্ছা, someone wants to join. ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। ওকে, এটা ওকে। এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আশা করি সবাই। ঠিক আছে, এখন আমরা ক্লাসে চলে যাই। বাকি যারা আসবে আস্তে আস্তে আসতে থাকুক। ওকে, তো আমরা যাব এখন জেরোতে। আচ্ছা, একটু একটা মিনিট একটু হোল্ড করবেন। আমি একটা সেকেন্ড। ও, ওকে। তো যেটা হচ্ছে যে আমরা একটা কোম্পানি খুলেছি, কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাসেসরিজ। এটা আমরা ওপেন করেছি। ওপেন করার পর এটাকে আমরা সেটিংস করেছি পুরোপুরি। আজকে যেটা করব, আজকে আমরা একটা ট্রানজ্যাকশন করতে গেলে, একটা অ্যাকাউন্টিং সফটওয়্যারের মূল বিষয় হচ্ছে ট্রানজ্যাকশন রেকর্ড করা। এখন একটা ট্রানজ্যাকশন রেকর্ড করতে গেলে কি কি বিষয় বা কি কি জিনিস, কি কি কম্পোনেন্ট থাকলে আমরা একটা ট্রানজ্যাকশন করতে পারবো, সেই বিষয়টাই আমরা আজকে দেখব। হ্যাঁ, তো দেখবো এবং সেগুলো আপলোড করব। তো এখন যেটা হচ্ছে, একটা ট্রানজ্যাকশন, সাপোজ যদি আমরা একটা সেলস করতে যাই, একটা সেলস করতে গেলে আমার কি কি কম্পোনেন্ট থাকলে আমি এই সফটওয়্যারে একটা ট্রানজ্যাকশন রেকর্ড করতে পারবো। প্রথম কথা হচ্ছে, আমার সেলস করতে গেলে কাস্টমার লাগবে, যার কাছে আমি প্রোডাক্টটা বিক্রি করব। সেই কাস্টমার যদি আমার এই কন্ট্যাক্ট, এখানে দেখেন এই যে কন্ট্যাক্টে যদি অল কন্ট্যাক্টে যদি আমার কাস্টমারের নামটা না থাকে, কাস্টমারের প্রতিষ্ঠানের নামটা না থাকে, তাহলে আমরা কিন্তু সেই কাস্টমারের এগেনস্টে সেলটা দেখাতে পারবো না। তো যার কারণে আমার প্রথম আপলোড করতে হবে কন্ট্যাক্ট। সেকেন্ড হচ্ছে, আমরা কি বিক্রি করব, যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটা যদি আমার এই বিজনেস থেকে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস লিস্টে যদি না থাকে, তাহলে কিন্তু আমরা এটা আপলোড করতে, মানে এটা ট্রানজ্যাকশনে এটা দেখাতে পারবো না। কার কাছে বিক্রি করব তার নাম তো আমরা এখানে তুললাম, কি বিক্রি করব সেটা এখানে তুলতে হবে। এরপরে হচ্ছে, এইটা ট্রানজ্যাকশনটা করতে গেলে একটা ট্যাক্স লাগবে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনে অবশ্যই ট্যাক্স অথবা ভ্যাট অ্যাড করতে হবে। কারণ প্রতিটা ট্রানজ্যাকশনে আমাদের দেশের কথা ডিফারেন্ট। যদি আমরা বাইরের কথা চিন্তা করি, তাহলে প্রতিটা ট্রানজ্যাকশনেই আমাদের এই ট্যাক্স বা ভ্যাট প্রয়োজন হবে। তো ট্যাক্স এবং ভ্যাট আমরা এই সিস্টেমে কিভাবে ইনক্লুড করব, কিভাবে সিস্টেমে অ্যাড করব সেটা দেখব। এরপরে আমরা দেখব চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট সবাই বোঝেন তো না? মানে আমাদের এখানে এই ক্লাসে আছেন, চার্ট অফ অ্যাকাউন্ট কি জিনিস বুঝেন না এমন কি কেউ আছেন? আচ্ছা, তার মানে সবাই চার্ট অফ অ্যাকাউন্ট বোঝেন। বুঝেন না? ওকে। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টটা এখানে করতে করতে বুঝবেন। আমি একটা ধারণা দিচ্ছি আপনাকে, হ্যাঁ? সেটা হচ্ছে, আমরা যখন অ্যাকাউন্টিং করি, তখন আমাদের প্রতিটা কাজের ক্ষেত্রে একটা লেজার থাকে। লেজার মানে হচ্ছে, ধরেন আপনি হিসাবের একটা খাতা থাকে, হ্যাঁ? এটা যদি আমি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা এরকম: ধরেন আপনার বাসায় আপনি যে এক্সপেন্স করেন, আপনার যে খরচ হয় সারা মাসে, এটা আপনি একটা খাতায় লিখে রাখেন। এখন সাপোজ ধরেন এই খাতাটার নাম হচ্ছে খরচের খাতা বা এক্সপেন্স বুক। ওকে, এখন এই এক্সপেন্স বুকে আপনি কি লেখেন? সাপোজ ধরেন আপনি, ধরে নিচ্ছি আপনি একটা ভাড়া বাসায় থাকেন, আপনার বাসা ভাড়া লিখেন। তারপর আপনার মান্থলি যে আহ, খাওয়া দাওয়ার খরচ আছে, বাজার খরচ আছে, সেগুলো লিখেন। এছাড়া ছেলে মেয়েদের এডুকেশনাল, মানে স্কুল কলেজের ফি লিখেন, তাদের এরকম যাবতীয় যা খরচ হয়, ইলেকট্রিক বিল, ইউটিলিটি লিখেন। ওকে, তো
এই যে হিসাবের খাতাটা এখানে যত খরচ আপনি লিখেন, খরচের খাতা, এটা হচ্ছে একটা লেজার। যদি একটা এক্সাম্পল দেই, এক্সাম্পলটা আমি মাঝে মাঝেই দেই, সেটা হচ্ছে ধরেন ১০-১৫ বছর আগে অনেকেই হয়তো ব্যাংকে গেছেন। তখন তো এত প্রাইভেট ব্যাংক, এত আধুনিক ব্যাংক ছিল না। তো ব্যাংকে গেলে যদি একটা চেক নিয়ে যান, চেক নিয়ে ক্যাশে দিলে দেখবেন যে ওই ক্যাশিয়ার উনি পেছনে একটা টেবিলে আরেকজন ভদ্রলোক বসেন, তার কাছে দিতেন ওই চেকটা। তার পেছনে দেখবেন বিশাল বিশাল লেজার থাকে, বিশাল বিশাল একটা রেজিস্টার থাকে, খাতা থাকে। ওই খাতার মধ্যে থেকে উনি বের করে যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কোন পেজে আছে, সেই পেজে আপনার এটা লিখে রাখে। লিখে রেখে আপনার ধরেন আপনি ৫০,০০০ টাকা তুলবেন, তো আপনার ব্যালেন্স আছে ১,০০,০০০, সেখান থেকে উনি ৫০,০০০ মাইনাস করে ৫০,০০০ টাকা ব্যালেন্স রেখে আপনার চেকটাকে উনি ক্যাশ করাতে দেয়। উনি চেকটাকে ওখান থেকে পাস করিয়ে দেয়, তারপরে আপনাকে টাকা দিয়ে দেয়। এটা হতো আগে। হ্যাঁ, ধরেন ওই যে বিশাল খাতার হিসাবটা, সেটা চলে আসলো পরবর্তীতে গিয়ে একটা এক্সেল শিটে। এত বড় খাতা আর লাগে না, কম্পিউটারে একটা এক্সেল শিটের মধ্যেই সব হিসাব করা যায়। সেটাই আমাদের এই সফটওয়্যারে এখন চলে আসছে একটা নাম হিসেবে। আমি যদি দেখাই চার্ট অফ অ্যাকাউন্টস, ওই যে আপনার বাসার হিসাবের খাতা, ব্যাংকের ওই লেজার, এগুলো সব এখন একটা এরকম নামের মধ্যে চলে আসছে। হ্যাঁ, এই নামটার মধ্যে আপনার এই যে এখানে যদি আমরা সংখ্যাটার উপরে ক্লিক করি, তাহলে দেখব যে ওই খাতার যে পেজে পেজে আপনি হিসাবগুলো লিখছেন সেটা এখানে একটার পর একটা এরকম সিরিয়ালি থাকবে। এটাকেই বলছে চার্ট অফ অ্যাকাউন্ট। চার্ট অফ অ্যাকাউন্ট হচ্ছে আপনার হিসাবের খাত, সেটা খরচ হতে পারে, ইনকাম হতে পারে, আদার্স অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তো এটাকেই বলে চার্ট অফ অ্যাকাউন্ট। আমরা যখন একটা লেনদেন করি, আমরা লেনদেন করলে সাপোজ আমি যদি একটা প্রোডাক্ট বিক্রি করি, বিক্রি করলে আমার একটা ইনভেন্টরি থাকে। আমার ওই প্রোডাক্টের একটা, আমার গোডাউনে যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের একটা ইনভেন্টরি থাকে যে কতগুলো প্রোডাক্ট আছে। সেখান থেকে আমরা এই সফটওয়্যারে যখন একটা মানে প্রোডাক্ট বিক্রি করি, তখন এই সফটওয়্যার আমাদেরকে কি করে, ওইখান থেকে একটা প্রোডাক্ট কমিয়ে দেয়, যে আমার ইনভেন্টরি অ্যাসেট থেকে একটা প্রোডাক্ট কমে গেল। তো আপনার এই যে ইনভেন্টরি অ্যাসেট থেকে একটা প্রোডাক্ট কমে গেল, তো এই ইনভেন্টরি অ্যাসেটটা আমাদের নর্মালি একটা খাতা হওয়ার কথা ছিল। সেই খাতাটা না হয়ে এখানে আমাদের এই চার্ট অফ অ্যাকাউন্টে সেই নামটা থাকে, সেই নামের এগেনস্টে আমরা ওই ওই হিসাবটা পেয়ে যাই আর কি। ওকে, এরপরে ধরেন বিক্রি তো হলো, বিক্রি হওয়ার পর আমার টাকা আসলো, আমি বিক্রি করে প্রফিট করলাম বা আমার ইনকাম হলো, সেই ইনকামের একটা খাতা থাকে। হ্যাঁ, ইনকাম অ্যাকাউন্ট থাকে। ইনকামের একটা খাতা থাকে, যে সেটা কত টাকা আসলো বা কত টাকা আমি পেলাম সেটা একটা খাতায় লিখি। সেটা এখানে একটা ইনকাম অ্যাকাউন্ট হিসেবে চার্ট অফ, এই দেখেন ইন্টারেস্ট ইনকাম বা এরকম যেগুলো ইনকাম অ্যাকাউন্ট হিসেবে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট থাকে। এরপরে ধরেন যদি আমার এটা বাকিতে বিক্রি হয়, তাহলে আমি তার কাছে টাকা পাবো, এটাকে বলে অ্যাকাউন্টস রিসিভেবল বলে একটা অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্টস রিসিভেবল বলে একটা খাতা থাকে। সেই খাতাটা এখানে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল, একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকে, সেটা সেটা পাই। এরকম ধরেন একটা লেনদেনে অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে পারে। হ্যাঁ, অনেকগুলো চার্ট অফ অ্যাকাউন্টে সেই হিসাবগুলো লেখা হতে পারে পার্ট বাই পার্ট। তো এইটাকে যখন আমরা এই যে এগুলো সব হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। হ্যাঁ, তো আপনি কি একটু ধারণা পেয়েছেন যে চার্ট অফ অ্যাকাউন্ট আসলে কি জিনিস, বুঝতে কি পেরেছেন? আমরা করতে করতে চার্ট অফ অ্যাকাউন্ট আরো ডিটেল শিখবো, বাট এখন কি একটু বোঝা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তো আমাদের প্রয়োজনীয় চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে ডিফল্ট কিছু চার্ট অফ অ্যাকাউন্ট জেরোতে দেয়া আছে। যেমন এখানে হলো অল অ্যাকাউন্ট বলছে, এখানে অ্যাসেট, অ্যাসেট রিলেটেড যেগুলো আমাদের রেজিস্টার, অ্যাসেট রিলেটেড যেগুলো চার্ট অফ অ্যাকাউন্ট সেগুলো এখানে দেয়া আছে। এখানে আছে লাইবিলিটি, এখানে আছে ইকুইটি, এখানে আছে এক্সপেন্স, এখানে আছে রেভিনিউ, আর এটা আর্কাইভ, মানে আপনি যদি ডিলেট করেন তাহলে এখানে আর্কাইভ এসে থাকবে। ওকে, এখন আমাদের যেগুলো চার্ট অফ অ্যাকাউন্ট প্রতিদিন প্রয়োজন হবে সব কিন্তু এখানে দেয়া নাই। এখানে ডিফল্ট কিছু জিনিস দেয়া আছে যেগুলো নর্মালি প্রয়োজন হয়, এরকম জিনিসগুলো দেয়া আছে। বাট আমাদের আরও অনেক চার্ট অফ অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো সেই চার্ট অফ অ্যাকাউন্টটা যখন প্রয়োজন হবে, তখন এখানে কিভাবে অ্যাড করবেন সেটা আমরা দেখব। তাহলে আমরা কি কি জিনিস দেখব? আমরা ট্যাক্স অ্যাড করা দেখব, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা দেখব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দেখব, এবং এই প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের যে ব্যালেন্স, ধরেন আপনার আপনার এটা কি কোম্পানি, আপনার এটা কম্পিউটার টেক পিসি অ্যান্ড অ্যাক্সেসরিজ, সাপোজ ধরেন আপনি একটা ল্যাপটপ বিক্রি করেন,
সেই ল্যাপটপটার কত ওপেনিং ব্যালেন্স, মানে হচ্ছে কয়টা প্রোডাক্ট নিয়ে আপনার এই ব্যবসাটা বা আপনার এই সফটওয়্যারটা শুরু করতেছেন, সেই ব্যালেন্সটা কিভাবে দিব সেটাও দেখব। এছাড়া আরেকটা দেখব কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট বলতে বোঝায় কাস্টমার অথবা সাপ্লায়ার। আপনি কন্ট্যাক্ট হিসেবে তাদেরকে আপনার এই সিস্টেমে নেবেন, নেয়ার পরে আপনি যার এগেনস্টে ইনভয়েস করবেন, মানে যার কাছে আপনি প্রোডাক্ট বিক্রি করবেন, সে অটোমেটিক্যালি আপনার কাস্টমার লিস্টে চলে যাবে। এবং যার কাছ থেকে আপনি মানে প্রোডাক্ট কিনবেন, সে অটোমেটিক্যালি আপনার ভেন্ডর বা আপনার সাপ্লাই লিস্টে চলে যাবে। ওকে, আজকের ক্লাসে আমরা এই বিষয়গুলো দেখব। নেক্সট ক্লাস থেকে আমরা ট্রানজেকশনে যাব। আচ্ছা, এখন আসেন আমরা শুরু করি একটা একটা করে। আমরা ফার্স্ট অ্যাড করব ট্যাক্স। ওকে, সহজ দিয়ে শুরু করি আর কি। এই ট্যাক্স অ্যাড করতে গেলে আমরা কোথায় পাবো? আমাদের এই যে উপরে নেভিগেশন প্যানেলটা আছে, এই যে নেভিগেশন প্যানেল, এই নেভিগেশন প্যানেলে অ্যাকাউন্টিং বলে একটা ট্যাব আছে, এই ট্যাবে আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচে আমরা অ্যাডভান্স পাবো, অ্যাডভান্স। এই অ্যাডভান্সে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন ট্যাক্স রেট বলে একটা অপশন আছে। হ্যাঁ, এই ট্যাক্স রেটে ক্লিক করলে আমরা এখান থেকে ট্যাক্স অ্যাড করতে পারবো। আমরা এই কোম্পানিটাকে রেজিস্টার করেছি অ্যাজ এ ব্রিটিশ কোম্পানি, ইউকের কোম্পানি হিসেবে রেজিস্টার করেছি, যার কারণে ইউকেতে যেগুলো প্রচলিত ট্যাক্স, হ্যাঁ, সেগুলো এখানে ডিফল্ট হিসেবে দেয়া আছে। এছাড়াও আমাদের আরও অনেক ট্যাক্স অ্যাড করা লাগতে পারে, সেগুলো কিভাবে করব সেটা আমরা দেখব। খুবই সহজ, জাস্ট এই নিউ ট্যাক্স রেট এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা এখন যে ট্যাক্সটা এখানে অ্যাড করব, এই ট্যাক্সটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব এটা আমাদের জানতে হবে। মানে এটা আমরা ক্ষেত্র দুইটাই, একটা হলো বিক্রির ক্ষেত্রে আর একটা হচ্ছে কেনার ক্ষেত্রে। তো যদি আমার এটা বিক্রির ক্ষেত্রে হয়, তাহলে এখানে একটু দেখে নিই। এই যে দেখেন, বিক্রির ক্ষেত্রে হলে ওরা ট্যাক্সের নামটা এইভাবে লিখছে, 20% ভ্যাট অন ইনকাম। বিক্রি করলেই তো ইনকাম হয়, তাই না? অথবা আমরা এইভাবে লিখতে পারি, সেলস ট্যাক্স সাপোজ 5%, এভাবেও নাম দেওয়া যায়। অথবা ওরা যে পদ্ধতিতে দিচ্ছে, ওরা যে সিস্টেমে দিচ্ছে 5%, এখানে যদি আমরা লিখি পিএটি অন ইনকাম, দুইটার যে কোনো একটা লিখলেই হবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এখানে দেখেন, এখানে অ্যাকাউন্ট, এখানে ভ্যাট, এখানে টাইপ সিলেক্ট করতে হবে অবশ্যই সেলস, কারণ সেলস হলেই একমাত্র এটা আমরা সেলসের ক্ষেত্রেই ব্যবহার করবো শুধুমাত্র। যে ভ্যাট অন ইনকাম 5% আমরা শুধুমাত্র সেলসের ক্ষেত্রে ব্যবহার করব, যার কারণে এখানে সেলস সিলেক্ট করে দিতে হবে। ওকে, ট্যাক্স কম্পোনেন্ট এখানে লিখে দেন ভ্যাট, এটা কমন। আর এই যে এখানে এখানে লিখতে হবে 5, এটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ ধরেন আমরা এখানে অ্যাপ্লাই করব 10%, 10%, কিন্তু আপনি ভুলে এখানে লিখলেন 5, আপনাকে ডিসপ্লেতে দেখাবে অলওয়েজ 10%, কিন্তু ভিতরে অ্যাপ্লাই হতে থাকবে কত? 5%। এইটা হচ্ছে অ্যাপ্লাই হবে, আর এটা হলো ডিসপ্লে নেই। ওকে, তো যার কারণে আমরা এখানে যা লিখবো অবশ্যই এখানে সেটাই থাকতে হবে। ঠিক আছে, এইটা জাস্ট আমরা সেভ করে দিব। ও আচ্ছা, 5% ভ্যাট অন ইনকাম অলরেডি আছে, এটা অলরেডি আছে, যার কারণে নিচ্ছে না। আমরা ধরেন 8% দিই, 8%, এটা সেভ দিব, এটা নিয়ে নিছে। ওকে, 5% ভ্যাট অন ইনকাম আগে থেকেই ছিল। হ্যাঁ, এই যে 8% ভ্যাট অন ইনকাম আসলো, এটা হচ্ছে সেলস ট্যাক্সের ক্ষেত্রে। সেলস যখন করব, আমরা যখন বিক্রি করব তখন এটা অ্যাপ্লাই করব। এখন ধরেন আমার তো এক্সপেন্স বা আমার যখন আমি যখন পারচেজ করতেছি তখনও তো আমার ট্যাক্স থাকতে পারে। ওকে, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে লিখব? আমরা লিখব এই যে নিউ ট্যাক্স রেটে যাব, গিয়ে কেউ কি জয়েন করতে চাচ্ছে? ওকে, নিউ ট্যাক্স রেটে যাব, গিয়ে এটা কই গেল? এটা কি না, এটা, আচ্ছা, নিউ ট্যাক্স রেটে যাব। এখানে ওদের সিস্টেমে যদি আমরা লিখি, আপনি যদি লেখেন এটাকে পারচেজ ট্যাক্স, সাপোজ পারচেজ ট্যাক্স 8%, এভাবে লিখলেও হবে, এটাও সঠিক। আবার ওরা যেভাবে লিখছে ওদের সিস্টেমে যদি লেখেন 8% ভিএটি অন এক্সপেন্স। ওকে, 8% ভিএটি হচ্ছে ওয়াইটি হয়ে গেছে, সরি, এটা হচ্ছে ভিএটি,
8% VAT অন এক্সপেন্স, এভাবে লিখলেও হবে। কিন্তু এই যে এখানে এটা কিন্তু সেলস দিলে এটা আপনি এক্সপেন্স লিখলেও এটা সেলসের ক্ষেত্রে অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আপনাকে সিলেক্ট করতে হবে পারচেজ, ওকে, পারচেজ, আর এইখানে দিতে হবে এটা যেটা আছে 8%, এখানেও 8% দিয়ে দিতে হবে। দিয়ে আপনি এটা সেভ করলে এইটা আপনি এই যে 8% ভ্যাট অন এক্সপেন্স এটা আপনি পারচেজের ক্ষেত্রে যখন আপনি কোনো কিছু কিনবেন তখন এটা ব্যবহার করতে পারবেন। এই পর্যন্ত বুঝতে কারো প্রবলেম হয়েছে কিনা আমাকে যদি একটু বলেন। কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলবেন দয়া করে যে আমি এটা কথাটা বুঝি নাই, আমি আবার বলবো, নো প্রবলেম। সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে। তাহলে এখন যেটা আপনারা করবেন, আপনাদের জন্য টাস্ক হচ্ছে আমি যেমন এখানে 8% দুইটা ভ্যাট ইনকাম, মানে ইনকাম এবং এক্সপেন্স দুটো অ্যাড করেছি, আপনারা নিজেরা আরো কিছু করবেন, যেমন 2%, 2.5%, 9%, যেগুলো এখানে নাই এরকম ভ্যাট আপনারা নিজেরা অ্যাড করবেন, এক্সপেন্সের ক্ষেত্রেও ইনকামের ক্ষেত্রেও। ঠিক আছে? এই ভিডিও দেখে দেখে করবেন, তাহলে যেটা হবে কি আপনাদের আহ, কি বলবো, আপনাদের কাজ করতে সুবিধা হবে আর কি। ওকে, এটা হচ্ছে ভ্যাট, এভাবে একটা একটা করে অ্যাড করতে হয়, এটা ইম্পোর্ট করা যায় না আপাতত। আচ্ছা, এরপরে আসি আমরা আমরা যে কটা বলছিলাম তার মধ্যে একটা ছিল ভ্যাট, করে ফেলছি। এখন আমরা করব চার্ট অফ অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্টিং থেকে এই যে এখান থেকে গেল, জি প্লিজ। না, আপনি যখন প্র্যাকটিসের জন্য এখন দিবেন, হ্যাঁ, এখন আপনি যে কোনো পার্সেন্টেজ দিয়েই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বাট যখন আপনি মানে ক্লায়েন্টের কাজ করবেন, হ্যাঁ, তখন ক্লায়েন্টের কাছে জেনে নিতে হবে যে আপনার এখানে কি কি ধরনের ট্যাক্স আছে, সেই ট্যাক্সগুলো এখানে অ্যাড করতে হবে। তা না হলে তো আপনি ট্রানজ্যাকশনের সময় এই ট্যাক্সটা দিতে পারবেন না যদি এখানে অ্যাড না করা থাকে। এখন আপনি প্র্যাকটিসের জন্য 2, 3 এগুলো দিয়ে দিয়ে প্র্যাকটিস করবেন। জি, 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 অবশ্যই। এটা কারণ ধরেন আপনি সাপোজ ধরেন আনকমন করে ধরেন বুলগেরিয়ার একটা ক্লায়েন্টের কাজ করতেছেন। এখন বুলগেরিয়ার ট্যাক্স কোনটার উপর কত এটা তো আপনি জানেন না। কতগুলো ট্যাক্স হচ্ছে ওনাকে এপ্লাই করতে হবে। ধরেন ওনার কোনো একটা ট্যাক্স 1.5% ও থাকতে পারে। ওনার কোনো একটা ট্যাক্স ধরেন 30% ও থাকতে পারে। হ্যাঁ? তো ওনার রেগুলার ট্যাক্স কি কি থাকে এগুলো উনি বলে দিবে আপনাকে। অথবা আপনার কাছে যখন কোনো ইনভয়েস বা কোনো বিল আসবে তখন সেটার মধ্যে ট্যাক্স লেখা থাকবে। সেটা দেখে আপনি এখানে এপ্লাই করতে পারবেন। ওকে। তাহলে আমরা আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। অ্যাকাউন্টিং থেকে আমরা এই যে এখানে চার্ট অফ অ্যাকাউন্টে ক্লিক করলে হবে, আর এটা আছে হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্স থেকে এই যে চার্ট অফ অ্যাকাউন্ট, হ্যাঁ, এই চার্ট অফ অ্যাকাউন্টে গেলে চার্ট অফ অ্যাকাউন্টটা কি জিনিস, বা এটা যারা মানে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তার জন্য আমি অলরেডি বলে দিয়েছি। এখানে দেখেন, এখানে বলছে অল অ্যাকাউন্ট, এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট, এটা হচ্ছে লাইবিলিটি, এটা হচ্ছে ইকুইটি, এটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, সব এক্সপেন্স অ্যাকাউন্ট এখানে থাকবে, আর এটা হচ্ছে রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট। ওকে, রেভিনিউ বা ইনকাম অ্যাকাউন্ট, যতগুলো ইনকাম রিলেটেড যত অ্যাকাউন্ট প্রয়োজন হবে সব এখানে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হলো আর্কাইভ, আর্কাইভে আপাতত মনে হয় কিছু নাই, দেখি, আছে একটা। এই আর্কাইভে কিভাবে আসলো বা আরেকটা কিভাবে আসবে এটা আমি আপনাদেরকে দেখাই দেব। আচ্ছা, এখন দেখেন অল অ্যাকাউন্ট। আচ্ছা, এখন দেখেন এখানে বলছে অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট, প্রিন্ট পিডিএফ, ইম্পোর্ট এক্সপোর্ট। তার মানে এই সেন্টারটাতে কি কি করা যায়, চার্ট অফ অ্যাকাউন্টের এই ফাংশনটাতে কি কি করা যায়, একটা অ্যাড অ্যাকাউন্ট করা যায়, আর একটা হচ্ছে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট করা যায়। ব্যাংক অ্যাকাউন্ট কোনগুলো, যেগুলো দিয়ে আমরা ট্রানজ্যাকশন করি, হ্যাঁ, যেগুলো দিয়ে আমরা ট্রানজ্যাকশন করি। তো এখন এখানে যদি আমরা ধরেন আপনার কোনো ব্যাংক আছে,
কোনো ক্রেডিট কার্ড আছে, ব্যাংক ক্রেডিট কার্ড, সাপোজ ধরেন আপনার পেপাল অ্যাকাউন্ট আছে, বিকাশ অ্যাকাউন্ট আছে, অথবা আপনার কোম্পানির যে ক্যাশ অ্যাকাউন্ট আছে, যেটা আপনাদের অ্যাকাউন্টেন্টের ড্রয়ারে থাকে, ক্যাশ অ্যাকাউন্ট, পিটি ক্যাশ বলে, ক্যাশ ইন হ্যান্ড বলে, ক্যাশ অ্যাকাউন্ট বলে, হ্যাঁ, এই ক্যাশ অ্যাকাউন্ট, এই ধরনের সমস্ত অ্যাকাউন্ট, টাকা পয়সা রিলেটেড সমস্ত অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। আর টাকা পয়সার বাইরে যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো অ্যাড করতে হবে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। ওকে। আর যদি আপনি প্রিন্ট পিডিএফ করেন, এখানে ক্লিক করলে কি হয় দেখেন, এখানে ক্লিক করলে এই যে সম্পূর্ণ লিস্টটা এখানে পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। এই দেখেন সম্পূর্ণ লিস্টটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে। ওকে। তারপর যদি আমরা ইম্পোর্ট করি, ইম্পোর্ট করলে আমাদের যদি ইম্পোর্টটা নর্মালি আমরা করি হচ্ছে নতুন কোম্পানির ক্ষেত্রে। সাপোজ এই ক্লায়েন্ট আগে কুইকবুক ইউজ করতো, উনি এখন জেরো ইউজ করতে চান। এখন তাহলে কি হবে, ওনার কুইকবুকের চার্ট অফ অ্যাকাউন্টগুলো উনি ওখান থেকে এক্সেলে বা সিএসবিতে এক্সপোর্ট করে নেবেন, নিয়ে এখানে এসে আমরা ইম্পোর্ট করতে পারবো। ওকে। আর এক্সপোর্ট মানে হচ্ছে এই যে যদি এক্সপোর্টে ক্লিক করি তাহলে এইটা দেখেন সিএসভিতে এক্সপোর্ট হয়ে গেছে, একটা এক্সেলের মতো সিএসভি ফাইলে এটা চলে এসছে। এবার ওপেন হয় না কেন? সময় লাগতেছে কেন? ওকে, এক্সপোর্ট, ডাবল ক্লিক করলাম। আচ্ছা, ওটা ওপেন হোক, আমি ওটা ওপেন হলে দেখাচ্ছি। এখন আমরা আমি আমি আপনাদেরকে প্রথম ক্লাসে যে জিনিসটা দিয়েছিলাম সেটা একটু ওপেন করি। এখানে এখানে এইটা একটা ওয়ার্ড ফাইল দিছিলাম, একটা লোগো সহ। সেই ওয়ার্ড ফাইলটা যদি একটু ওপেন করি, এক্সেলটা এতক্ষণে ওপেন হইলো। আচ্ছা, এই যে এটা চার্ট অফ অ্যাকাউন্টের যে লিস্টটা সেটা সিএসবিতে চলে এসছে। ওকে। আচ্ছা, এখন ওয়ার্ড ফাইলে দেখি আমাদের কি কি টাস্ক আছে। এখানে বলছে চার্ট অফ অ্যাকাউন্টস, প্রথমে বলছে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে। তারপর বলছে ওনার্স ইকুইটি, হ্যাঁ, তারপর বলছে অ্যাসেট, তারপর হচ্ছে লাইবিলিটি, প্রত্যেকটা যে ভাগ করা আছে রেভিনিউ, এক্সপেন্স, হ্যাঁ, এগুলো প্রত্যেকটা এখানে দেয়া আছে। আপনাদেরকে যেটা করতে হবে এই চার্ট অফ অ্যাকাউন্টগুলোকে অ্যাড করে ফেলতে হবে এখানে যেগুলো লিস্ট দেয়া আছে, তাহলেই প্র্যাকটিস হবে। ওকে। তো এখন যেটা করব আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করা শিখব। ওকে। যেমন আমি যদি একটা এক্সপেন্স অ্যাকাউন্ট ধরি, এখানে বলছে রিপেয়ার এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স। ওকে, এইটা এটা আমি অ্যাড করে দেখাবো, বাকিগুলো আপনারা করবেন। কিভাবে অ্যাড করবেন? ওকে, এইখানে যেহেতু রিপেয়ার এক্সপেন্স, এইটা কোনো টাকা পয়সা লেনদেন হয় না, মানে ব্যাংক না, এটা কোনো পেপাল না, এটা বিকাশ না, রকেট না, কিছু না। যার কারণে এটাকে আমরা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাড করব। অ্যাড অ্যাকাউন্ট। ওকে। অ্যাড অ্যাকাউন্টে গেলে দেখেন এখানে বলছে অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ আমাদের এখানে কি আছে? আমার ওয়ার্ড ফাইলটা কোথায়? হ্যাঁ, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কি বললেন? কি দেখা যাচ্ছে না? আচ্ছা, ওকে, বাকিরা কি সবাই দেখতে পাচ্ছেন? স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আচ্ছা, মানে অনেকের কাছে দেখা যাচ্ছে, অনেকের কাছে যাচ্ছে না। এখন যাদের দেখা যাচ্ছে না তাদেরটা এখন কিভাবে সমাধান করব? আমার এন্ডে মনে হয় কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন কি সবাই দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ওয়ার্ড ফাইলটা একটু ওপেন করে নিই। এই যে এটা, হ্যাঁ, এখান থেকে আমরা করছি কি রিপেয়ার এক্সপেন্সটা করছি। এটা তাহলে ক্যাটাগরি কি? এক্সপেন্স, হ্যাঁ, এক্সপেন্স ক্যাটাগরি। তাহলে এখন যদি আমরা এখানে দেখি অ্যাকাউন্ট টাইপ, এটা কি হবে? এটা হবে এক্সপেন্স। ওকে। এখন আসেন কোড।
কোডটা কি জিনিস, আমি একটা ট্যাব ওপেন করে নিই, দেখাচ্ছি। কোডটা হচ্ছে এই যে এক্সপেন্স অ্যাকাউন্টগুলো আছে, এক্সপেন্সের লেজারগুলো আছে, এই লেজারগুলো জেরো কি কোড দিয়ে শুরু করেছে। আমরা এক্সপেন্সে ক্লিক করে দেখি, 310 তিন দিয়ে শুরু করছে এবং 4 দিয়ে শুরু করছে, মানে 300 এবং 400 এগুলো হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট। তার মানে আমরা যখন একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব, সেটা যদি এক্সপেন্স অ্যাকাউন্ট হয় তাহলে আমরা 3 অথবা 4 দিয়ে শুরু করব। তাহলে আমরা একটু কমনলি দেখে নেই, 310-এর পাশে 320, তার মানে 311 থেকে 319 নাম্বার কোড ফ্রি আছে, দেয়া যাবে। তার মানে 311 যদি দেই তাহলে এটা অ্যাভেলেবেল আছে কিনা, হ্যাঁ অ্যাভেলেবেল আছে। এটার নামটা কি, নামটা হচ্ছে রিপেয়ার এক্সপেন্স। ওকে, ডেসক্রিপশনে কি দিবেন, ডেসক্রিপশনে আপনার ক্লায়েন্টের যদি কোনো চাহিদা থাকে, এটা রিপেয়ার এক্সপেন্স, এটা কি ধরনের রিপেয়ার এক্সপেন্স, এটা মোটর ভেহিকেল নাকি এসি না ফ্রিজের রিপেয়ার এক্সপেন্স, যদি আপনার এরকম কোনো ইয়ে থাকে, মানে রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো যদি ডিটেল থাকে তাহলে ডেসক্রিপশনে এটা দিবেন। এটা হচ্ছে অপশনাল, এটা দিলেও চলবে না দিলেও চলবে। ওকে, এরপর বলছে কি দেখেন, ট্যাক্স। এই যে এক্সপেন্সটা আমরা রিপেয়ার এক্সপেন্স যেখানে করব, এইটার নর্মালি ট্যাক্স রেট কত। ইউকেতে জেনারেল ট্যাক্স রেট হচ্ছে 20%, বাংলাদেশে হলো 15%। হ্যাঁ, তো এইটাকে আমরা ডিফল্ট ট্যাক্সেও রাখতে পারি, আবার আপাতত নো ভ্যাটেও রাখতে পারি। নো ভ্যাটে রাখলে কি হবে, যখন আমরা কোনো ট্রানজ্যাকশন করব তখন এটা আমরা প্রতিবারই চেঞ্জ করতে পারবো। তাহলে যেটা হবে কি, নো ভ্যাটে রাখলে আমি প্রতিবার এটাকে চেঞ্জ করে ভ্যাটে কত কত ভ্যাট কাজ করবে আমরা সেই ভ্যাটে আনবো। এই যে এখানে 8% না 5% না কি সেটা আনবো। হ্যাঁ, আর যদি আমরা নো ভ্যাটে রাখি তাহলে প্রতিবার এটা আনবো, আর যদি আমরা ফিক্স করে দিই এটা 20%, এটাও প্রতিবার চেঞ্জ করা যাবে, কিন্তু যদি কখনো আপনি চেঞ্জ করতে ভুলে যান তাহলে 20%ই অ্যাপ্লাই হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এটা এটা মানে ফিক্স কোনো রুলস না, বাট এটা আমি আপনাদেরকে একটা সতর্কতার জন্য বলি যে চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার সময় সবগুলো নো ভ্যাটে রাখবেন, যাতে যে কোনো সময় আপনার নো ভ্যাট হয়ে গেলে প্রবলেম নাই, চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু যখন আপনার ভ্যাট একটা অ্যাপ্লাই হয়ে যাবে সেটা আবার ঠিক করাটা একটু ঝামেলা আছে। ওকে, এরপর বলছে কি, এটা যদি টিক দেন তাহলে শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, ড্যাশবোর্ডে সরাসরি শো করবে এটা। শো অন এক্সপেন্স ক্লেম, যদিও আমরা এক্সপেন্স ক্লেমটা এখান থেকে করতে পারি না, এক্সপেন্স ক্লেম করতে গেলে আপনার অ্যাডিশনাল $4 লাগে। আর হচ্ছে এনাবল পেমেন্ট টু দিস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে পেমেন্ট হবে কিনা, না এটা হবে না। তো যেটা হচ্ছে এই দুইটাতে আপনার আপাতত এটাতে রেখে আমি এটাকে সেভ করে দিচ্ছি। তাহলে এক্সপেন্স হিসেবে আমি যদি এক্সপেন্সে যাই, এক্সপেন্স হিসেবে রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, রিপেয়ার এক্সপেন্স 311, এই যে রিপেয়ার এক্সপেন্স অলরেডি এখানে ইনক্লুড হয়েছে। এখন হচ্ছে কি দেখেন, এই যে নিচে যে লেখাগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ডেসক্রিপশন। এখানে আমরা কোনো ডেসক্রিপশন দেইনি বলে নিচে কোনো লেখা আসেনি। হ্যাঁ, প্রতিটার ডেসক্রিপশন দেওয়া আছে। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করবেন যে এইটার কোনো ডেসক্রিপশন হবে কি না, যদি হয় তাহলে আপনি সেটা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন, এটা উনি গাইড করবে আপনাকে, নো প্রবলেম। ওকে, এখন আসেন, এইটা তো আমরা অ্যাড করলাম, এখন বাকি আপনার যেগুলো আছে, এই ওয়ার্ড ফাইলটা যদি না থাকে আমি আজকে আবার শেয়ার করব। বাকি যেগুলো আছে এগুলো আপনার বুদ্ধিতে যেভাবে কুলায় সেভাবে করবেন। হ্যাঁ, তারপর নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন করবেন যে আমি এটা করতে যেয়ে এটা হয় নাই, অথবা আপনি গ্রুপে লিখতে পারেন, আমি কতটুকু রিপ্লাই দিতে পারবো এই মুহূর্তে আমি জানি না, বাট নেক্সট ক্লাসে শুরুতেই আমি এটা নিয়ে কথা বলবো, নো প্রবলেম। জি, জি, জি প্লিজ। জি, 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 আপনি রিপেয়ার এক্সপেন্সের যে খরচটা দিবেন, হ্যাঁ, সেই খরচটা সব ওই 311 আন্ডারেই যাবে, যদি আপনি রিপেয়ার এক্সপেন্স হিসেবে খরচ দেখান। হ্যাঁ, জি, তখন এই যে 320-এর পর দিবেন, 321 থেকে 325 খালি আছে, 325 থেকে 400 পর্যন্ত পুরাই খালি আছে, আবার 400 থেকে 400, 401 এই মাঝের মানে যেটা অলরেডি এখানে আছে সেটা আর নিবে না। হ্যাঁ, এটা ছাড়া বাকি যে কোনো একটা কিছু দিলেই নিবে। ওকে, এটা এটা হ্যাঁ, 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 আমি দেখেছি, এটা ক্লাস শেষে দেখাই দিব এটা কিভাবে করবেন। হ্যাঁ,
একদম সহজ জিনিস। ওকে, এটা মানে গ্লাসে পানি ঢেলে খাওয়ার থেকেও সহজ জিনিস, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। ওকে, তাহলে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম। এখন আপনাদের টাস্ক হচ্ছে আপনারা এই চার্ট অফ অ্যাকাউন্টগুলো অ্যাড করবেন। এখানে ভুল হলে কোনো অসুবিধা নাই। আপনি যদি চিন্তা করেন ভুল হলে কি হবে? এটা তো ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট করছেন, শেখার জন্যই তো করছেন, ভুল তো হবেই, হ্যাঁ? এটা করতে যেয়ে যদি কারো ভুল হয়, যদি কেউ বুঝতে না পারেন, সেটা আমাকে নেক্সট ক্লাসের শুরুতেই জিজ্ঞেস করবেন। নেক্সট ক্লাসের শুরুতে আমি ১৫ মিনিট সময় রাখবো, আপনাদের এই চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করার করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করতেছেন কিনা। ওকে? এখানে একদম ভাগ করে দেওয়া আছে রেভিনিউ। এই যে আপনি চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে অ্যাড অ্যাকাউন্টে যাবেন, গিয়ে এখানে রেভিনিউ সিলেক্ট করতে হবে। রেভিনিউ কই? একদম ভাগ করা আছে। এক্সপেন্স, লায়াবিলিটি, রেভিনিউ, হ্যাঁ? এটা রেভিনিউ কি ধরনের রেভিনিউ? নাম্বার দিবেন, রেভিনিউ সিরিয়াল নাম্বার দিবেন, একটা নাম দিবেন, দিয়ে এখানে সেভ করবেন। ওকে? সবাই এভাবে করবেন, ভুল হলেও কোনো সমস্যা নেই। এরপর আসেন, এটা তো গেল হচ্ছে আমাদের জেনারেল লেজার গুলো। এখন আসেন ব্যাংক অথবা ক্যাশ, যেগুলোতে আমরা ট্রানজাকশন করব, যেগুলোতে আমাদের টাকা পয়সা থাকবে, সেগুলো কিভাবে অ্যাড করব? সেগুলো অ্যাড করতে গেলে আপনাকে প্রথমে যেতে হবে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, এখন আমি যদি এই ওয়ার্ড ফাইলটা ওপেন করি, তাহলে এখানে শুরুতেই দেখেন চার্ট অফ অ্যাকাউন্টসের কয়টা ব্যাংক আছে। ব্যাংক, পেপাল আছে, ক্রেডিট কার্ড আছে, হ্যাঁ? ওকে, ধরেন আরবিএস ব্যাংক। আরবিএস ব্যাংক চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এটা যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা যাব অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে। ওকে, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে। আচ্ছা, এখানে দেখেন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করার সময় এখানে ওর লিস্টে অনেকগুলো ব্যাংক দেখাচ্ছে, অথবা আপনি এখানে ব্যাংকের নাম লিখে সার্চ করলে ব্যাংক আসবে। এখানে কোন ব্যাংকটা আমরা অ্যাড করতে পারবো এভাবে, এখানে কিন্তু ব্যাংক লিংক করা যায়, হ্যাঁ? ধরেন এখানে বলছে বার্কলেয়ার কার বিজনেস, এটা একটা ব্যাংক। বার্কলেজ ব্যাংক ইউকে, হ্যাঁ? ধরেন বার্কলেজ ব্যাংকে আপনি ইউকের বাসিন্দা, আপনার একটা অ্যাকাউন্ট আছে বার্কলেজ ব্যাংকে। এখন এই বার্কলেজ ব্যাংকে যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন এই বার্কলেস ব্যাংকের যে ওয়েবসাইট, বার্কলেস ব্যাংকের ওয়েবসাইটে এটা আপনাকে নিয়ে যাবে। বলছে এগ্রি অ্যান্ড লগ ইন টু ব্যাংক। এখন যদি আমি এখানে ক্লিক করি, এখন যদি আমি একটা ক্লিক করি, তাহলে আপনাকে একটা লগ ইন উইজার্ড নিয়ে যাবে। ক্লিক টু ওপেন। আচ্ছা, এটা আসুক। দেখেন জিরো থেকে সে চলে গেল কোথায়? বার্কলেস ব্যাংকের ওয়েবসাইটে, হ্যাঁ? তার মানে এখানে আপনার একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বার্কলেস ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি আইডি পাসওয়ার্ড পাবেন, হ্যাঁ? এই আইডি পাসওয়ার্ড পেলেই তখন আপনি এই ব্যাংকটাকে এটার সাথে কানেক্ট করতে পারবেন। এখন যেহেতু আমাদের এরকম কিছু ইউকেতে বা অন্য দেশে আমাদের অ্যাকাউন্ট নাই, তারা এটা করব কিভাবে? আচ্ছা, আমাদের এই ব্যাচে একজন অস্ট্রেলিয়া থেকে জয়েন করছিল, উনি কি আছেন এখানে? ফার্স্ট দিন যার অ্যাকাউন্টটা করে দিছিলাম। আপনার নামটা যেন কি ভাই? রিফাত। রিফাত, ওকে। তো আপনি কিন্তু এটা ট্রাই করতে পারেন। আপনার অস্ট্রেলিয়াতে যদি আপনার অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ? ব্যাংক অ্যাকাউন্ট থাকলে আপনি ব্যাংক অ্যাকাউন্টে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনার অ্যাকাউন্টের যদি মানে আইডি পাসওয়ার্ড বা এরকম অ্যাকাউন্ট ইয়ে করা থাকে আরকি। ওকে? বাংলাদেশের কোনো ব্যাংক এটার সাথে, জি, জি, জি। বাংলাদেশের কোনো ব্যাংক এটার সাথে এড করা যায় না। তো যেহেতু যায় না বা আমাদের এরকম সিস্টেম নাই, এটা যদি রিফাত ভাই কখনো করে, আপনি এটা করার সময় একটা ভিডিও কইরেন আরকি, হ্যাঁ? আপনার ওই অ্যাকাউন্ট নাম্বার-টাম্বার মুছে দিয়ে একটা ভিডিও করেন যদি পারেন। আমাদের সাথে শেয়ার করলে আমরা তাহলে বুঝতে পারবো এটা কিভাবে করা যায়। ওকে। তাহলে আমরা এখানে আমাদের এখন উপায় কি? আমাদের উপায় হচ্ছে এই যে এড উইথআউট ব্যাংক ফিড, এখানে ক্লিক করব। এটা একটু পড়ে নেবেন কি, কি আছে। কন্টিনিউ করব। ওটা পড়লেও করতে হবে কন্টিনিউ, না পড়লেও কন্টিনিউ করতেই হবে। এছাড়া উপায় নাই। আচ্ছা, এখানে দেখেন
একটা ব্যাংকের ডিটেল চলে আসলো যে এখানে ব্যাংকের ডিটেল বসানো যাবে আর কি। হ্যাঁ, বলছে ব্যাংকের নাম হচ্ছে আরবিএস ব্যাংক চেকিং। চেকিং মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। ওকে, অথবা চেকিং আমরা এখানে দিব না, আমরা শুধু দিব আরবিএস ব্যাংক, এটা হচ্ছে ব্যাংকের নাম। ওকে, এখন বলছে যে অ্যাকাউন্ট নেম। অ্যাকাউন্ট নেম কি হওয়া উচিত? নর্মালি অ্যাকাউন্ট নেম থাকে আমাদের কোম্পানির নামে। আমরা এখানে যদি কোম্পানির নামটা একটু নেই, এই যে এটা নর্মালি এইভাবে থাকে অ্যাকাউন্ট নেম। ওকে, এইভাবে থাকে, বাট আমরা এখানে অ্যাকাউন্ট নেমটা ওইভাবে দিব না, আমরা আরবিএস ব্যাংক চেকিং দিব আমাদের কিছু লেনদেনের সুবিধার্থে। এটা আমরা লেনদেন শুরু করলে বুঝতে পারবো। ওকে, আচ্ছা এখন দেখেন অ্যাকাউন্ট টাইপ। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ করতে বলি আপনাদেরকে, সেটা হলো ধরেন আরবিএস ব্যাংক চেকিং লিখলাম, এখন একই ব্যাংকে আমাদের কোম্পানির কিন্তু আরো কয়েকটা অ্যাকাউন্ট থাকতে পারে, সেটা যাতে মিক্স আপ না হয়ে যায় এটার জন্য আমরা যেটা করব অ্যাকাউন্টের লাস্ট 4টা ডিজিট, সাপোজ ধরেন লাস্ট 4টা ডিজিট এর পাশে দিয়ে দিব। যখন আমরা সিলেক্ট করব তখন কিন্তু আমাদের শুধু এই অ্যাকাউন্ট নেমটাই দেখাবে। হ্যাঁ, তো যাতে এটা আমাদের ভুল না হয় এই জন্য আমরা এটা করব। এরপরে এরপরে কি আছে? অ্যাকাউন্ট টাইপ। আচ্ছা দেখেন এখন অ্যাকাউন্ট টাইপে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হলো আদার্স। এখানে নর্মালি সবই আদার্স হওয়ার কথা, ক্রেডিট কার্ডটার ক্ষেত্রেই শুধুমাত্র ক্রেডিট কার্ড হওয়ার কথা। এর কারণটা কি? কারণ হচ্ছে ক্রেডিট কার্ড হলো লাইবিলিটি। এখানে যদি আপনি ক্রেডিট কার্ড সিলেক্ট করেন তার মানে এই ব্যাংক অ্যাকাউন্টটা আপনার লাইবিলিটি অ্যাকাউন্ট তৈরি হবে। ওকে, ক্রেডিট কার্ডে ব্যালেন্স 0 থাকে মানে আপনার কোনো লাইবিলিটি নাই। ক্রেডিট কার্ডে ব্যালেন্স 100 টাকা মানে আপনি 100 টাকা লোন করেছেন, 100 টাকা খরচ করে ফেলেছেন। ওকে, যার কারণে আমরা যখন ক্রেডিট কার্ড অ্যাড করব শুধুমাত্র ক্রেডিট কার্ডের ক্ষেত্রে এটা ব্যবহার করব, আদারওয়াইজ বাকি যা আছে ব্যাংক অ্যাকাউন্ট, পেপাল, পেনিয়ার যা আছে সবকিছুর ক্ষেত্রে আমরা আদার্স ব্যবহার করব, বিকাশ, রকেট যা আছে সবকিছুর ক্ষেত্রে। ওকে, এরপর বলছে অ্যাকাউন্ট নাম্বার। ধরেন আমরা একটা আনুমানিক একটা অ্যাকাউন্ট নাম্বার দিই 6754, এই লাস্ট 4টা ডিজিটের সাথে মিল রাখলাম। হ্যাঁ, এরপর বলছে অ্যাকাউন্ট কোড। অ্যাকাউন্ট কোড বলতে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টের কোড। আমরা ব্যাংক অ্যাকাউন্ট অলওয়েজ শুরু করব 1 দিয়ে। এর কারণটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে যেটা হয়, ব্যাংক অ্যাকাউন্টটা সবসময় 1 দিয়ে শুরু করলে উপরের দিকে থাকে। এই ব্যাংক অ্যাকাউন্টগুলো আমাদের প্রতিনিয়ত কাজে লাগে, যার কারণে আমরা ব্যাংক অ্যাকাউন্ট শুরু করব 1 দিয়ে। ধরেন আমি এটার কোড নাম্বার দিলাম 100। ওকে, এরপর আসেন কারেন্সি। কারেন্সি কি? কারেন্সি হচ্ছে আমি যেহেতু এটা ইউকের কোম্পানি হিসেবে আমি রেজিস্টার করেছি, তো আমার কারেন্সি হচ্ছে জিবিপি। আর যদি আপনি বাংলাদেশি করেন তাহলে বাংলাদেশি টাকা দিবেন, আর যদি ইউএসএ করেন তাহলে ইউএস ডলার দিবেন, যেটা যে দেশের অ্যাকাউন্ট সেটা হবে আপনার কারেন্সি। ওকে, আচ্ছা এখন এখানে যদি আমরা অ্যাড অ্যাকাউন্ট দেই তাহলে আমাদের অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। ওকে, এই দেখেন 100 আরবিএস ব্যাংক চেকিং, এইটা এই লাস্ট 4টা ডিজিট এখানে দেওয়ার কারণ হচ্ছে আমরা যাতে শুরুতে দেখলেই বুঝতে পারি যে এটা আমাদের আরবিএস ব্যাংকের কোন অ্যাকাউন্টটা, কারেন্ট অ্যাকাউন্টের কোন অ্যাকাউন্টে। কারেন্ট অ্যাকাউন্টও 2টা 3টাও থাকতে পারে একটা কোম্পানি। ওকে, তো এখন এখানে একটা জিনিস মিস হইলো, সেটা হলো কি? সেটা হলো এই যে বলছে যে ওপেনিং ব্যালেন্স 22/10/2022 ছিল কত? 1803.90 পাউন্ড। ওকে, তো এই ওপেনিং ব্যালেন্সটা আমরা যে ব্যাংকটা অ্যাড করলাম, অ্যাড করার সময় কোথাও ওপেনিং ব্যালেন্স চাইলো না, ওপেনিং ব্যালেন্স বললো যে ওপেনিং ব্যালেন্সের কোনো অপশন থাকলো না। হ্যাঁ, তো যদি এটা হয় তাহলে ওপেনিং ব্যালেন্সটা আমরা কি করে দিব? ওপেনিং ব্যালেন্সটা আমি এটা আপনাদেরকে পরে দেখাবো কিভাবে দিবেন। এটা বিস্তারিত আলোচনা হবে, এটা নিয়ে অনেক কথাবার্তা বলতে হবে ওপেনিং ব্যালেন্সের বিষয় নিয়ে। তো ওপেনিং ব্যালেন্সটা আমি পরে দেখাবো। এখন আপনারা যে সিস্টেমে এটা অ্যাড করা দেখলেন, হ্যাঁ, সেই সিস্টেমে অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে এই যে এখানে যে কয়টা অ্যাকাউন্ট আছে সেই কয়টা অ্যাকাউন্ট অ্যাড করবেন। শুধুমাত্র এই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ওই অ্যাকাউন্ট টাইপের জায়গায় ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, বাকিগুলো থাকবে আদার্স। ওকে, এই যে এগুলো পারবেন না? পারবেন সবাই? হ্যাঁ, চেষ্টা করেন।
চেষ্টা করার পর ভুল করলে অবশ্যই ঠিক করা যাবে, নো প্রবলেম। আচ্ছা, তাহলে আমরা শিখলাম ট্যাক্স এবং চার্ট অফ অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করতে হয়। এখন চার্ট অফ অ্যাকাউন্ট যদি অনেকগুলো থাকে তাহলে কি করব? তাহলে আমরা ইম্পোর্ট করব। ওকে, এখন এই ইম্পোর্টে যদি আমি ক্লিক করি তাহলে এখানে বলছে কি, হোয়াট সিস্টেম আর ইউ ইম্পোর্টিং ফ্রম। আমি কোন সিস্টেম থেকে, এটা জেরো, এটা ডিফল্ট এটাই থাকবে। হ্যাঁ, ডাজ দ্য ফাইল ইউ আর ইম্পোর্টিং কন্টেইন অ্যাকাউন্ট ব্যালেন্স? নো, এটা অ্যাকাউন্ট ব্যালেন্স কন্টেইন করছে না আপাতত। হ্যাঁ, আমরা যেখানে করব কি, এই যে ব্রাউজ, এই ব্রাউজে গিয়ে, আচ্ছা এটার কোনো ইয়ে নেই নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, এখানে একটু আমাদেরকে কাজ করতে হবে ইম্পোর্ট করার আগে। সেটা হলো, এই কথাটা আমার আগেই বলা উচিত ছিল। সেটা হচ্ছে import, বলে দিচ্ছি, আমি একটু দেখে নিই। আচ্ছা না, এখানে নাই। সেটা হচ্ছে যে ধরেন আমরা যে ইম্পোর্ট করব, ইম্পোর্ট করার জন্য আমাদের এখানে ফিক্স কোনো ফরম্যাট নেই। ফিক্স ফরম্যাট না থাকার কারণে আমরা ফরম্যাটটা পাবো কোথায়? মানে একটা এক্সেলে যেখানে যা খুশি একটা লিখে আপলোড করলে তার নিবে না। হ্যাঁ, এই কারণে আমরা ফার্স্ট এটাকে এক্সপোর্ট করে নিব। এই যে লিস্টটা আছে, টোটাল লিস্টটাকে আমরা সিএসভিতে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্টে ক্লিক করলে এখানে একটা সিএসভি ফাইল ওপেন হবে। হ্যাঁ, একটু আগে দেখাচ্ছিলাম আপনাদেরকে। এটা যদি আমরা ওপেন করি, এই যে এই ফাইলটা চলে আসছে। এখন ধরেন, সাপোজ ধরেন এখানে আরেকটা শিটে, ধরেন আপনার এখানে 20টা, আচ্ছা আমার কাছে মনে হয় আছে, একটু দেখি। ও এতগুলো কেন, কি দেখি, শেষই হয় না। ওকে, ওকে, না এটাতে না। চার্ট অফ অ্যাকাউন্ট, আচ্ছা চার্ট অফ অ্যাকাউন্ট এখানে আছে। সাপোজ ধরেন যে এরকম একটা, না এটা তো সেম জিনিসই আছে। সাপোজ ধরেন যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে আরো 20টা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করতে দিচ্ছে। এখন আমি একটা একটা করে করতে যাচ্ছি না, আমি একবার ইম্পোর্ট করব। এখন ইম্পোর্ট করলে দেখেন কি করতে হবে, এইটাকে আগে, আমাদের যে লিস্ট আছে এটাকে আগে এক্সপোর্ট করে নিতে হবে। এক্সপোর্ট করে নিলে আমরা এই লিস্টটা পাবো যেগুলো আমাদের অলরেডি আছে। এখন ধরেন আমি একটা চার্ট অফ অ্যাকাউন্ট আপনাদেরকে এই লিস্টে অ্যাড করে দেখাই। সেটা কোনটা? ধরেন এক্সপেন্স অ্যাকাউন্ট, ধরেন পেরোল এক্সপেন্স, এই যে এটা। হ্যাঁ, এটা যদি আমি অ্যাড করি তাহলে আমার কোথায় যেতে হবে? এখানে। এখানে দেখেন অ্যাকাউন্ট টাইপ যেটা আছে, টাইপ, এই টাইপের মধ্যে এক্সপেন্স কোথায় আছে? এক্সপেন্স কোথায় শো করতেছে? ওভারহেড, কনসাল্টিং, ক্লিনিং, হ্যাঁ, এই ওভারহেডটাই হচ্ছে এক্সপেন্স। হ্যাঁ, এখন যেটা করতে হবে, সাপোজ ধরেন ট্রাভেল, আচ্ছা সাপোজ ধরেন আমি এখানে এই, একটু আগে কি দেখলাম আমরা, এই যে এটা পেরোল এক্সপেন্সটা অ্যাড করব। ওকে, তাহলে আমাকে এখানে করতে হবে কি, এই যে ওভারহেডের মধ্যে এসে আমাকে 82, 83, 85, ধরেন এই যে এখানে, হ্যাঁ, এখানে একটা রো ইনসার্ট করিয়ে নিতে হবে। এখানে আমি বসাবো হচ্ছে নামটা পেরোল এক্সপেন্স, পেরোল এক্সপেন্স। আচ্ছা, এখন দেখেন 469 এর পরে 470 দিতে পারি আমরা, যেহেতু এখানে এটা মিসিং আছে, নাই। ওকে, এটা ওভারহেড বা এক্সপেন্স যেটাই দেন দিলেন। এখানে ভ্যাট, ভ্যাট 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 কোনটা দিব? নো ভ্যাট দিই, নো ভ্যাট দিলাম। এরপর হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন থাকলে দিব, না থাকলে নাই। আর এই তিনটা, এই তিনটা কি, ওই যে আমরা যখন ম্যানুয়ালি অ্যাড করছিলাম টিক দিছিলাম না, সেই টিক। এখানে যদি আমরা ইয়েস দিই তাহলে ইয়েস আসবে, টিক আসবে, আর নো দিলে নো আসবে। ওকে, এটা আমরা নো দিয়ে দিই।
ঠিক আছে? ডেসক্রিপশন আমাদের আপাতত দরকার নেই। তো এই যে এটা যেভাবে আমি অ্যাড করলাম এই লিস্টে, ঠিক এভাবে আপনার যতগুলো চার্ট অফ অ্যাকাউন্ট ক্লায়েন্ট দিবে যে এগুলো অ্যাডিশনাল তারা অ্যাড করতে হবে, ঠিক সেভাবে একটা করে রো রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে ইনসার্ট করে করে এইভাবে অ্যাড করতে হবে। ওকে? এভাবে অ্যাড করতে হবে। এখন ধরেন আরো ২০ টা আছে, ২০ টা আপনি এরকম ফাঁকে, ফাঁকে একটা করে আম রো ইনসার্ট করিয়ে, করিয়ে এইভাবেই ইম্পোর্ট এইভাবে সেভ মানে এখানে ইনসার্ট করিয়ে নিতে হবে। নিয়ে এটাকে আমরা দিব সেভ অ্যাজ, ডেস্কটপে সেভ করি। চার্ট অফ অ্যাকাউন্টস, এটা হচ্ছে ব্যাচ হলো 5374। ওকে? এটাকে আমরা সেভ করলাম। এখন এটাকে আমার কেটে দিতে হবে। এটা ওপেন থাকলে অনেক সময় আপলোড নিবে না। এখন যেটা করব আমি সেটা হলো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করব কোনটা, যেটাকে আমি একটু আগে ঠিক করেছি, মডিফাই করেছি, এক্সপোর্ট করে নিয়ে একটা ইনসার্ট করিয়েছি। এই যে এটা হচ্ছে সেটা। এটাকে যদি আমি ওপেন করি এবং আমি ইম্পোর্ট করি, এখানে দেখেন কি মানে এটা কি ঘটনা ঘটবে এটা আমি আপনাদেরকে বলি। দেখেন এখানে বলছে 75 নিউ অ্যাকাউন্টস, 13 আপডেট অ্যাকাউন্টস, 1 সিস্টেম অ্যাকাউন্টস দ্যাট ওয়াজ নট আপডেটেড। আচ্ছা, এক্সক্লুড, এখানে বলছে এক্সক্লুড হবে হচ্ছে 75 অ্যাকাউন্টস। এখানে কি ঘটনাটা ঘটবে, ধরেন আপনি এক্সপোর্ট করে নিলেন, এক্সপোর্ট করে নেওয়ার পর সেখানে আপনি বসালেন শুধুমাত্র 2টা অ্যাকাউন্ট, 2টা অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে আপনি ইম্পোর্ট করলেন। আপনার ওই 2টা অ্যাকাউন্টই থাকবে, বাকি সব কিন্তু এক্সক্লুড হয়ে যাবে, ডিলেট হয়ে যাবে। যার কারণে আমাদেরকে ওই আগেরগুলোও রাখতে হবে আর নতুনগুলো মাঝে মাঝে ঢুকিয়ে নিতে হবে। এইটা বুঝতে পারেন না এমন কেউ আছেন? নাই মনে হয়। আরেকবার বললে ভালো হয়। ওকে। আচ্ছা, বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনেন। সেটা হচ্ছে যদি আমরা চার্ট অফ অ্যাকাউন্ট ইম্পোর্ট করি, ইম্পোর্ট করার সময় যদি আমি শুধুমাত্র একটা অ্যাকাউন্ট ইম্পোর্ট করি, তাহলে প্রিভিয়াস যতগুলো অ্যাকাউন্ট আছে, কয়েকটা ছাড়া যেগুলো লক করা আছে, আমি সেটা দেখাচ্ছি কোনটা লক করা আছে, এগুলো ছাড়া বাকি সব ডিলিট হয়ে যাবে। মানে ইম্পোর্টে যে কটা থাকবে, ইম্পোর্টে একটা থাকলে একটা, আ আর যদি ২ টা থাকে ২ টা, ৫ টা থাকলে ৫ টা, বাকি সব ডিলিট হয়ে যাবে। তার মানে ওগুলো যদি ডিলিট না করতে চান, ওগুলো যদি রেখেই আবার নতুনগুলো এড করতে চান, তাহলে আমি যে পদ্ধতিতে করেছি, ১ম এ এক্সপোর্ট করে নিয়ে একটা করে রো ইনসার্ট করে সেখানে, সেখানে এগুলো দিতে হবে। তার মানে আপনি ফাইনালি এখন যে আ এক্সেল ফাইলটা বা এখন যে সিএসভি ফাইলটা আপনি আপলোড করবেন, শুধু সেই কয়টাই আপনার চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে থাকবে। এই যে এখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে যে কয়টা আছে, যদি এখানে ২ টা ইম্পোর্ট করেন তাহলে ২ টা থাকবে, বাকি সব ডিলিট হয়ে যাবে। শুধু ডিলিট হবে না কোনগুলো? ডিলিট হবে না যেগুলোর পাশে লক চিহ্ন আছে, লক করা আছে। দেখাচ্ছি। অল অ্যাকাউন্টে গিয়ে এই যে ৬১০, এটার পাশে লক চিহ্ন আছে। এগুলো ডিলিট হবে না। এগুলো ছাড়া বাকি সব অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এবং শুধুমাত্র যে ২ টা বা যে ৩ টা বা যেটা আপনি আপলোড করছেন, শুধুমাত্র সেটাই মানে আপলোড হবে আর বাকি সব ডিলিট হয়ে যাবে। যার কারণে আমি কি করলাম, আমি আগে এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট করে নিয়ে আবার নতুন যতগুলো আছে সবগুলো ইনসার্ট করাবো। আমি একটা ইনসার্ট করে দেখেছি। এরকমভাবে ইনসার্ট করে, করে এটাকে একটা ফাইনাল একটা ফাইল রেডি করে তারপর আমাকে আপলোড করতে হবে। এটা শেষ হয়ে যাবে না? কতক্ষণ আছে দেখি তো। ৭ মিনিট আছে না? আচ্ছা ঠিক আছে। আমি ২-৩ মিনিট পর এটা কলটা কেটে আবার কল দিচ্ছি। হ্যাঁ? ওকে? তো এইটা কি আমরা বুঝতে পারলাম? কেন আমি এটা এক্সপোর্ট করে নিয়ে এর মাঝে, মাঝে নতুন অ্যাকাউন্টগুলো ঢুকিয়ে এই টোটালটা আপলোড করছি? কারণ আপনি যে কয়টা আপলোড করবেন শুধুমাত্র সেই কয়টাই থাকবে। ওকে? আচ্ছা। এখ জি।
হ্যাঁ, সেটাই করছি তো, সেটাই করছি। দেখেন, সেই কাজটাই করছি। এই যে আমি এখানে আপলোড দিলাম। এখানে দেখেন যে লেখাটা আছে, বলছি কি 75 নিউ অ্যাকাউন্ট, মানে আমার আগে কটা ছিল? ৭৫ টা অ্যাকাউন্ট ছিল। সেটাই বলছে ৭৫ টা নিউ অ্যাকাউন্ট এড হবে। হ্যাঁ? ১৩ টা আপডেট অ্যাকাউন্ট। ওই যে কটা লক করা আছে ওই কটার অ্যাকাউন্ট থেকে যাবে। ১৩ টা আপডেট অ্যাকাউন্ট। আর একটা বলছে সিস্টেম অ্যাকাউন্ট। যে একটা আমি এড করেছি, হ্যাঁ? সেইটা নতুন করে আসবে। আর বাকিগুলো, বাকি ৭৫ টা এক্সক্লুড হয়ে যাবে। এই যে এক্সক্লুড, হ্যাঁ? এক্সক্লুড দেখেন। এই কথাটাই বলছিলাম এতক্ষণ। বাকিগুলো সব ডিলিট হয়ে যাবে। ওকে? না, একাধিক এক্সেল ফাইল থাকা যাবে না। একটাই থাকতে হবে। একাধিক এক্সেল ফাইলকে কম্পাইল করে এক জায়গায় আনতে হবে। ইম্পোর্ট করবেন। ইম্পোর্ট করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটু দেখাই, যদি একটু ডিটেইলে দেখাই। আচ্ছা, এটাকে আমি সেভ করছি তো না? না, সেভ করছি কোনটা? দেখি একটু। চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে এটা, হ্যাঁ? এটা আপনাদের একটা ইনক্লুড করে আমি সেভ করছি এটা। ঠিক আছে? এখন এটা যদি আমি কেটে দেই, আর এটা, সরি, এটা যদি আমি আপলোড করি। ধরেন এখান থেকে আমি ৩টা রেখে বাকিগুলো সব ডিলিট করে দিই। ডিলিট। ওকে? ধরেন আমি নতুন করে এখানে আপলোড করতেছি কয়টা? ১, ২, ৩। আচ্ছা, এটা তার মধ্যে আছেই। ডিলিট। আচ্ছা, এই ২ টা আমি আপলোড করতেছি, হ্যাঁ? এটাকে আমি একটু সেভ করে নিই। সেভ অ্যাজ ডেস্কটপ। এটার নাম দিলাম আমি 111। এখন দেখেন এখানে আছে কয়টা? ২ টা। ওকে? এখন এটাকে যদি আমি ক্যানসেল করে দিয়ে নতুন করে আপলোড করি। দেখেন এখানে যদি আমি ইম্পোর্ট করি, ইম্পোর্ট, ব্রাউজ, শো ফাইলস। আচ্ছা, এই যে 111 এইটা ছিল ২ টা সহ, হ্যাঁ? এটা যদি আমি ইম্পোর্ট করি তাহলে ও কি বলে দেখেন। দেখেন 2 নিউ অ্যাকাউন্ট, ২ টা নতুন অ্যাকাউন্ট ইম্পোর্ট হবে। একটা আপডেট অ্যাকাউন্ট থাকবে, ১২ টা সিস্টেম, ১২ টা লক করা, আর 76 অ্যাকাউন্ট এক্সক্লুড হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এটা যদি আমি কনফার্ম করি, ওকে? এখন দেখেন কয়টা অ্যাকাউন্ট আছে। যে কয়টা লক সেই কয়টা আছে, আর এই 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 ২ টা আছে। আরবিএস ব্যাংক সহ। একটা আপডেট অ্যাকাউন্ট। ওকে? বাকি কিন্তু কোনো অ্যাকাউন্ট নাই এখানে দেখেন। অ্যাসেট অ্যাকাউন্টে যান, দেখেন কয়টা আছে। ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এই যে এটা। লাইবিলিটিতে যান, দেখেন কয়টা আছে। এই যে, যে কয়টা লক করা আছে এই কয়টা। ইকুইটিতে যান, একটা অ্যাকাউন্ট। এক্সপেন্সে যদি যাই, যে কটা লক করা আছে কয়টা? ৩টা অ্যাকাউন্ট। রেভিনিউতে যদি যাই, ২টা অ্যাকাউন্ট। তার মানে যে কয়টা আমি ইম্পোর্ট করব শুধু সেই কয়টাই থাকবে, বাকি সব ডিলিট হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন এখন? কেন আমরা আগের লিস্টের সাথে কম্পাইল করছিলাম? কেন ফাঁকে, ফাঁকে ঢুকাই নিছিলাম? ওকে? এখন দেখেন আমি যদি ইম্পোর্ট করি আমার অ্যাকচুয়াল ফাইলটা, ব্রাউজ, এই যে এইটা 5374 নামে সবগুলো অ্যাকাউন্ট সহ যেটা ছিল, হ্যাঁ? এটা যদি আমি ইম্পোর্ট করি, এখন কি বলছে 76 নিউ অ্যাকাউন্ট। আর এক্সক্লুড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে কয়টা? ২ টা, যে ২ টা আমরা একটু আগে এড করছিলাম। ওকে? এটাকে আমি যদি কনফার্ম করি, এখন দেখেন সব অ্যাকাউন্ট আছে না? এখন কি বুঝতে পারছেন সবাই? না, যেগুলো লক করা আছে সেগুলোকে আনলক করা বা ডিলিট করার কোনো অপশন নাই। এগুলো ফিক্স থাকবেই। অথবা নতুন কোনো অ্যাকাউন্ট যদি আপনি লক করতে চান, এটা সম্ভব না।
শুধু ওরা যে কটা দিছে এই কটাই সম্ভব, এর বাইরে কিছু সম্ভব না। হ্যাঁ, সিস্টেমেটিক, রাইট, রাইট, সিস্টেমেটিক। ওকে, তাহলে বুঝলাম তো সবাই মোটামুটি নাকি? ওকে, তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম এটা হচ্ছে দুইটা বিষয়, একটা হলো ট্যাক্স আর একটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। এখন আসেন আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা শিখি। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস না থাকলে আপনি বেচবেন কি যদি এখানে সিস্টেমে অ্যাড না করেন, হ্যাঁ? তাহলে বিজনেস থেকে যাব আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। এই যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করব। ক্লিক করলে আমরা এই জায়গায় আসবো। দেখেন এখানে কোনো প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস নাই। নো অ্যাক্টিভ আইটেমস। ওকে? এখন এখানে যদি আমরা একটা সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে এই যে নিউ আইটেমে ক্লিক করব। নিউ আইটেম। এখানে ক্লিক করলে আমার একটা অপশন আসবে। ওকে? এখানে বলছে কোড। কোড হচ্ছে রিকোয়ার্ড। প্রোডাক্ট কোড। প্রোডাক্ট আমরা এতক্ষণ চার্ট অফ অ্যাকাউন্টের কোড দিছি কয় সংখ্যা দিয়ে? ৩ সংখ্যা। আমরা প্রোডাক্ট কোড দিব হচ্ছে ৪ সংখ্যা। ১,০০০ দিলাম প্রোডাক্ট কোড। প্রোডাক্টের নেম কি? যেহেতু আমাদের এটা হচ্ছে আপনার কম্পিউটার অ্যাক্সেসরিজ, ধরলাম প্রোডাক্টের নেম হচ্ছে কিবোর্ড। হ্যাঁ? এখন এই যে এখানে একটা কথা আছে ট্র্যাক ইনভেন্টরি আইটেম। এই প্রোডাক্টটাকে আমি বিক্রির উদ্দেশ্যে কিনতেছি না? আমার তো এটা বিক্রি করতে হবে। তার মানে এটা হচ্ছে ইনভেন্টরিতে যাবে। আমি যখন এই প্রোডাক্টটা কিনে আনবো, এটা আমার হিসাবে চলে আসবে যে এই প্রোডাক্টটা আমি বিক্রি করব। বিক্রির জন্য ইনভেন্টরিতে যাবে। এখন যদি আমি এখানে টিক দেই ট্র্যাক ইনভেন্টরি আইটেম, তাহলে কি হবে? আর টিক না দিলে কি হবে? এখানে টিক দিলে দেখেন একটা অ্যাকাউন্ট দেখায় 630 ইনভেন্টরি। তার মানে এই যে প্রোডাক্টটা আমি এখানে অ্যাড করছি, এখানে টিক দিলে এটা ইনভেন্টরির আন্ডারে চলে যাবে এই প্রোডাক্টটা। ওকে? কিবোর্ড। ইনভেন্টরি মানে হচ্ছে ইনভেন্টরি অ্যাসেট। ওকে? এখন এখানে টিক দিলে তো ইনভেন্টরি অ্যাসেটে প্রোডাক্ট এসে ঢুকবে। আর যদি টিক না দেই তাহলে কি হবে? তাহলে এটা সরাসরি এক্সপেন্স হয়ে যাবে। ধরেন আমরা বিক্রির উদ্দেশ্যে একটা প্রোডাক্ট কিনছি, ধরেন একটা কিবোর্ড কিনছি, এই কিবোর্ডটা আমি বিক্রি করব। তার মানে আমাকে অবশ্যই এটা ইনভেন্টরিতে আনতে হবে। কারণ আপনি ধরেন একটা প্রোডাক্টের দাম আপনার ৳১০০। ৳১০০ দিয়ে আপনি ১০ টা প্রোডাক্ট কিনছেন ৳১,০০০ দিয়ে। ৳১,০০০ আপনার একবার এক্সপেন্স হয়ে যাচ্ছে। এর পরিবর্তে এই ৳১,০০০ পরিবর্তে এই ৳১,০০০ ইনভেন্টরি আইটেম এই 630 এই যে ইনভেন্টরি অ্যাসেটে এসে যোগ হবে। তাহলে আপনার ওই এক্সপেন্স এবং এই অ্যাসেট ব্যালেন্স হবে। আদারওয়াইজ কি হবে? আপনি যদি এখানে ট্র্যাক না করেন তাহলে আপনি মানে প্রোডাক্ট কিনবেন, একবার এক্সপেন্স হবে। ধরেন আপনি ১০ টা প্রোডাক্ট কিনছেন, ২ টা বিক্রি করছেন। তার মানে আপনার ইনভেন্টরি অ্যাসেটে যেহেতু কিছু নাই, তো ২ টা হ্যালো? ও শেষ হয়ে গেছে। ওকে, 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 ওকে। ওকে রিফাত ভাই, আপনার ওখানে অস্ট্রেলিয়াতে এখন কটা বাজে? এখন তো মনে হয় ভোরবেলা না?
মাত্র আরো বেশি হওয়ার কথা না? আচ্ছা। ও আচ্ছা, 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 আচ্ছা। ওকে, সবাই কি আসছে? ও, ও, ও। আচ্ছা, আরো ২-১ জন আছে। একটু ২ টা মিনিট অপেক্ষা করি। ওকে, মনে হয় আর কেউ জয়েন করবে না। আমরা ক্লাস কন্টিনিউ করি। আচ্ছা, আপনার লাস্ট কোন পর্যন্ত দেখছিলেন? ইন প্রোডাক্ট এড করব। ওকে। আচ্ছা, এই উইন্ডোটায় দেখতে পাচ্ছিলেন সবাই? ওহো! সরি, আমি তো ক্লাস শেয়ার করিনি বোধহয়। দাঁড়ান ১ টা মিনিট। ওকে, এখন মনে হয় দেখা যাবে। ওকে, আচ্ছা। আমরা গেছিলাম কোথায়? নিউ আইটেমে। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। বিজনেস থেকে আমরা আসছিলাম প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে। এরপর আমরা নিউ আইটেমে ক্লিক করছিলাম। হ্যাঁ? নিউ আইটেমে ক্লিক করার পরে এই যে এই যে প্রোডাক্ট কোড দিয়ে শুরু হয়েছিল আরকি, হ্যাঁ? এখন একটা প্রোডাক্ট অথবা সার্ভিস আমরা এখানে এড করব, যে প্রোডাক্ট এবং সার্ভিসটা আমরা কেনাবেচা করতে পারবো। এই সিস্টেমে কেনাবেচা দেখাইতে পারবো আরকি, হ্যাঁ? তো আমার প্রোডাক্ট কোড হচ্ছে 1000। এর কারণটা কি? ৪ সংখ্যাটা দিচ্ছি কেন? কারণ হচ্ছে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে ব্যবহার করেছি ৩ সংখ্যা, আমরা এখানে ব্যবহার করব ৪ সংখ্যা। ওকে? আমি প্রোডাক্টের নাম দিয়েছিলাম কিবোর্ড। যেহেতু আমার এটা কম্পিউটার অ্যাক্সেসরিজ, আমি কিবোর্ড নামে একটা প্রোডাক্ট এখানে এড করতে চাচ্ছি, যে প্রোডাক্টটা আমি কিনবো এবং বিক্রি করব। আচ্ছা, এই প্রোডাক্টটার ক্ষেত্রে আমার এখানে বলছে কি ট্র্যাক ইনভেন্টরি আইটেম। ওকে, এখানে একটা টিক দিলে কি আসে, না দিলে কি আসে, বা টিক দিলে কি হবে, টিক না দিলে কি হবে। ওকে, আচ্ছা, যদি আমরা এখানে টিক দেই তাহলে দেখেন নিচে একটা চার্ট অফ অ্যাকাউন্ট দেখায় 630 ইনভেন্টরি। তার মানে আমার এটা ফিজিক্যাল প্রোডাক্ট, এই প্রোডাক্টটা অবশ্যই আমি যদি 10টা কিনি 10টা আমার ইনভেন্টরিতে থাকতে হবে। ওকে, আচ্ছা, ফাইনালি আরেকবার একটু চেক করি। নো ওয়ান, ঠিক আছে। ওকে, তাহলে এই প্রোডাক্টটা আমার ইনভেন্টরিতে থাকতে হবে। এখন যেহেতু থাকতে হবে সেহেতু আমার এখানে ইনভেন্টরি, ট্র্যাক ইনভেন্টরি আইটেম, এটাতে ক্লিক থাকতে হবে। যদি এখানে ক্লিক না থাকে তাহলে যেটা হবে, এটাকে আমি কিনবো ঠিকই, কিন্তু এটা আমার ইনভেন্টরি আইটেম বিক্রির জন্য এটা আমার সিস্টেমে শো করবে না। এবং এখানে আরেকটা ঘটনা ঘটবে, সেটা হলো যখন আপনি সাপোজ ধরেন আপনি ১০০ টাকা করে ১০টা কিবোর্ড কিনলেন, দাম ১,০০০ টাকা। ১,০০০ টাকা আপনার এক্সপেন্স হয়ে যাবে, কিন্তু সেটা ইনভেন্টরি অ্যাসেটে এসে ব্যালেন্স হবে না। তখন কি হবে জানেন? আপনি ধরেন ১০টা প্রোডাক্ট কিনে ২টা বিক্রি করছেন, বাকি ৮টা প্রোডাক্টের যে অ্যামাউন্ট, ওই অ্যামাউন্ট আপনাকে লস দেখাবে। কারণ আপনার ইনভেন্টরিতে এটা নাই। ইনভেন্টরিতে এটা ট্র্যাক হচ্ছে না। আমার কথাটা কি বুঝতে পারছেন কেউ, নাকি কেউ বুঝেন নাই? বুঝেন নাই? আচ্ছা। আহ অনলাইন ক্লাসে এগুলো বোঝানো তো একটু টাফ। সাপোজ ধরেন আপনি একটা কিবোর্ড কিনছেন, হ্যাঁ? ১০টা কিবোর্ড কিনছেন। এই ১০টা কিবোর্ড আপনার গোডাউনে আসবে, তাই তো? বা আপনার দোকানে আসবে। ফিজিক্যালি আসবে। ঠিক আছে? এখন সিস্টেম সেটা কিভাবে বুঝবে যে আপনার এটা ফিজিক্যালি ১০টা প্রোডাক্ট আপনার দোকানে আছে, আপনার গোডাউনে আছে? সেক্ষেত্রে আমরা এই আইটেমটাকে ট্র্যাক করব। এখানে টিক দেব, ট্র্যাক। ট্র্যাক দিলে এই কিবোর্ডটা আমাদের এই সিস্টেমটা ট্র্যাক করবে। ১০টা আইটেম যখন আমরা কিনবো, তখন সে তার এই যে এই খাতায় ইনভেন্টরি যে খাতাটা আছে ৬৩০, এই ইনভেন্টরি খাতাটায় সে তুলে রাখবে যে আমার কিবোর্ড নামের ১০টা আইটেম এখানে আমার সিস্টেমে আছে। ওকে? যদি আমরা এটা ট্র্যাক না করি তাহলে এই কিবোর্ড যে আইটেমটা, এই আইটেমটা সে তার কোনো খাতায় তুলবে না।
যার কারণে আমরা যখন বিক্রি করতে যাব তখন এই কিবোর্ড নামে কোনো কিছু আমরা সেখানে বিক্রির জন্য পাবো না। এখন কি বুঝতে পারছেন? ওকে। হ্যাঁ। না, না, না। পারচেজ দেখাতে হবে পরে। এই প্রোডাক্টটা আমার সিস্টেমে ইনক্লুড না করলে আপনি পারচেজ কিভাবে দেখাবেন? প্রোডাক্টের নামটা তো থাকতে হবে। ধরেন একটা পানির বোতল। পানির বোতল নামে কোনো কিছু আপনার এখানে নাই। আপনি যখন পারচেজ করতে যাবেন তখন কি পারচেজ করবেন? সেটা তো আগে দেখাইতে হবে না? যে এই পানির বোতলটা আমি পারচেজ করব। রাইট, রাইট, রাইট। ইনভেন্টরি যে ব্যালেন্স কয়টা আছে সেটা আমরা পরে দিব। আপাতত এই আইটেমটা ইনভেন্টরিতে আসবে কিনা এটা কনফার্ম করতেছি। ওকে? তো আমরা এখানে টিক দিব, অবশ্যই টিক দিব যদি এটা বিক্রির উদ্দেশ্যে কিনি, তাহলে এটা আমাদের ইনভেন্টরি অ্যাসেটে এসে যোগ হবে। ওকে? এখন দেখেন এখানে ২ টা ইনফরমেশন দিতে হবে সিস্টেমকে। এই সিস্টেমকে ২ টা ইনফরমেশন দিতে হবে কারণ এই সিস্টেমে ২ টা ইনফরমেশন না দিলে আপনার সিস্টেম প্রফিট অ্যান্ড লস ক্যালকুলেট করতে পারবে না। এখানে বলছে পারচেজ ইনফরমেশন, আমার কস্ট প্রাইস, ধরে নিচ্ছি আমার একটা কস্ট প্রাইস হচ্ছে ৳৮০, ৳৮০ দিয়ে আমি কিনছি, হ্যাঁ? এখন বলছে কি কস্ট অফ গুডস সোল্ড অ্যাকাউন্ট, এটা কস্ট অফ গুডস সোল্ডই হবে ৩১০। মানে এই যে আমি ৳৮০ দিয়ে যে কিনলাম, এই হিসাবটা আমার কোন খাতায় থাকবে, কোন চার্ট অফ অ্যাকাউন্টে থাকবে? এইটা কস্ট, যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা জানেন যে এটা কস্ট অফ গুডস সোল্ডে থাকবে। আর যারা জানেন না তারা তাদের এখানে মাথায় রাখবেন যে এখানে অবশ্যই কোনো একটা আইটেম পারচেজ করার সময় তার রেট লেখার পরে অবশ্যই সেটাকে কস্ট অফ গুডস সোলেই রাখতে হবে। এই জন্য অ্যাকাউন্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব, হ্যাঁ? আরেকটা জিনিস, এই যে ট্যাক্স আইটেম, এই ট্যাক্স আইটেম এইটার উপরে ফিক্সড 20% ট্যাক্স নাও থাকতে পারে। যেহেতু ইউকে তে এটা 20%, ওই জন্য ও ডিফল্ট এটা ধরে নিচ্ছে। আমরা নো ভ্যাট দিয়ে রেজিস্টার করব। যে কোনো সময় আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। ট্রানজ্যাকশনের সময়ও দিতে পারবো। ওকে? আর ডেসক্রিপশনে এটা কিবোর্ডের নামে কিবোর্ডই দেওয়া আছে, হ্যাঁ? আচ্ছা, এবার আসেন সেলসের ইনফরমেশন দিই। বিক্রি করব কেমন করে? সেলস প্রাইস হবে, ধরেন আমার সেলস প্রাইস হচ্ছে ৳১০০, আমি ৳২০ প্রফিট করব। সেলস অ্যাকাউন্ট কোনটা? এই যে ২০০ সেলস ইনকাম অ্যাকাউন্ট। ওকে? আর ট্যাক্স রেটটা আমরা এখান থেকে নো ভ্যাট দিয়ে দিব। ডেসক্রিপশন কিবোর্ড লেখা আছে। এইটা জাস্ট সেভ করে দিব। ওকে? এখন দেখেন এই যে ১০০০ কোডে, এই কোড হচ্ছে ১০০০ কোডে নেম কিবোর্ড, কস্ট প্রাইস ৳৮০, সেলস প্রাইস ৳১০০ দিয়ে এখানে চলে আসছে। বাট এখানে কোয়ান্টিটি আসে নাই। আমি একটু আগে বলছিলাম যে এটার যে ওপেনিং ব্যালেন্স কতগুলো কোয়ান্টিটি আছে, এটা দেওয়ার সিস্টেমটা একটু ডিফারেন্ট। এটা আমরা একটু পরেই দেখব। এটা আগে দেখে নিয়ে দেখব। এখন ধরেন এটা তো আমি একটা সিঙ্গেল এন্ট্রি দিলাম। এখন যদি আমার একসাথে ১০ টা প্রোডাক্ট হয়, একসাথে ২০ টা প্রোডাক্ট হয় যেগুলো আমার সিস্টেমে ইনপুট দিতে হবে। নতুন কোম্পানির ক্ষেত্রে এগুলো বেশি হয়। তখন কি করব? তখন আমি এটা ইম্পোর্ট করতে পারবো, হ্যাঁ? এই যে ইম্পোর্ট বাটনে ক্লিক করব। এখানে দেখেন ২ টা জিনিস আছে। একটা হচ্ছে আইটেম, একটা হলো ওপেনিং ব্যালেন্স। আইটেম কোনটা? আইটেম হচ্ছে এগুলো। আর ওপেনিং ব্যালেন্স হচ্ছে এই যে এইটা, হ্যাঁ? ২ ভাবে এটা ২ মানে ২ সিস্টেম ঠিক না। মানে ২ প্রকার এটাকে আপলোড করতে হয়, হ্যাঁ? এটা ধরেন আমি আইটেমে যাব এখন। আইটেমে গিয়ে এখানে বলছে যে এই যে আমরা এই আইটেমগুলো মানে এখানে ইম্পোর্ট করব, এটার জন্য একটা টেমপ্লেট আছে, যে ডাউনলোড টেমপ্লেট। এই টেমপ্লেটটা ক্লিক করলে এখানে ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমরা ওপেন করব এই ফরম্যাটে। এখানে দেখেন যে নামগুলো আছে, হ্যাঁ? এই ফরম্যাটের মধ্যে ইনফরমেশন বসিয়ে আমার এটা আপলোড করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা দেখব ক্লায়েন্ট আমাদেরকে কি দিছে। আমরা একটু ক্লায়েন্টের ইনফরমেশনটা নেই। জিরো, আচ্ছা, প্রোডাক্ট এন্ড সার্ভিস। সাপোজ ধরে নিচ্ছি ক্লায়েন্ট আমাদেরকে এই ইনফরমেশনগুলো দিচ্ছে যে ভাই আমার এই কোডে এই প্রোডাক্ট তুমি আমাকে করে দাও। ওকে? এখন দেখেন আমরা যদি এটা ইম্পোর্ট করি তাহলে সেম ওই চার্ট অফ অ্যাকাউন্টের মতো আমরা যে একটাকে ম্যানুয়ালি অ্যাড করেছি এই কিবোর্ড, সেটা কিন্তু গায়েব হয়ে যাবে, সেটা নাই হয়ে যাবে, এগুলো সব ইম্পোর্ট হয়ে যাবে।
যার কারণে আমাদের করতে হবে কি, এখানে আমরা ওইটা যদি রাখতে চাই তাহলে এখানে আমরা একটা ইনসার্ট করে নেব, একটা রো নিয়ে এটার কোড কত দিয়েছিলাম 1000, এটার নাম হচ্ছে কিবোর্ড। কিবোর্ড ওকে, ডেসক্রিপশনেও এটার নামটাই দিয়ে দিই কিবোর্ড। এখন বলছে পারচেজ ইউনিট প্রাইস, এটা কত ছিল আমাদের, ছিল 80 টাকা পারচেজ। পারচেজ অ্যাকাউন্ট কত ছিল, পারচেজ অ্যাকাউন্ট হবে 310, ইনভেন্টরি অ্যাকাউন্ট, আচ্ছা পারচেজ অ্যাকাউন্ট সরি কস্ট অফ গুডস সোল্ড। হ্যাঁ, এরপরে হচ্ছে পারচেজ ট্যাক্স, এটা আমি ফাঁকা রাখতেছি, এটা এখানে কিছু দিব না। এরপর সেলস ডেসক্রিপশন, সেলস ডেসক্রিপশনের নামটাই দেবো কিবোর্ড। আচ্ছা এখানে বলছে সেলস ইউনিট প্রাইস, এটা আমরা বিক্রি করতেছিলাম 100 টাকায়, ওকে। এরপর সেলস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট 200, সেলস একটু আগে দেখছি আমরা। এই ভিডিওটা আবার দেখবেন, তাহলে একটু আগে কেন কি দেখছি এটা আমরা বুঝতে পারবো। ইনভেন্টরি অ্যাসেট, ওই যে টিক দিছিলাম ইনভেন্টরি অ্যাসেট, সেটা হচ্ছে 630, আর কস্ট অফ গুডস সোল্ড এটা হচ্ছে 310, ওকে। কস্ট অফ গুডস সোল্ড এখন, তাহলে এইটা আমরা ইনক্লুড করে নিলাম কেন, কারণ আমরা যে ম্যানুয়ালি একটু আগে অ্যাড করেছি সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং শুধুমাত্র এই এক্সেলে যা আছে সেগুলো ইম্পোর্ট হয়ে যাবে, ওকে। তাহলে এটাকে আমরা সেভ করব, সেভ অ্যাজ, সেভ অ্যাজ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এটা হচ্ছে 5374 দিয়ে আমরা ডেস্কটপে এটা সেভ করব, ওকে। এখন এটাকে আমরা কেটে দিই, কেটে দিয়ে আমরা সরি আমরা এটাকে এই যে সিলেক্ট ফাইলস, হ্যাঁ, এখান থেকে, ও আচ্ছা সরি এইভাবে না, আপনাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে দেখাইতে হবে। আচ্ছা আমরা যে টেমপ্লেটটা ডাউনলোড করছিলাম সেই টেমপ্লেটটা কই, এই যে টেমপ্লেটটা ডাউনলোড করছিলাম, হ্যাঁ। এখন আমাদের কাছে ক্লায়েন্টের যে ফাইলটা আছে এখান থেকে আমরা ডেটা কপি করব, আগেই আমরা এটা আপলোড করব না। কি ব্যাপার, কি সমস্যা, এই যে এটা, এখান থেকে আমরা ডেটা কপি করব। আচ্ছা প্রথমে কি আছে আমার আইটেম কোড, এটাকে আমরা, ক্লায়েন্ট কিন্তু তো গুছায় নাও দিতে পারে, এক একটা এক এক জায়গায় দিতে পারে, আমরা সেখান থেকে কপি করে আমাদের ফরম্যাটে বসাবো। এই যে আইটেম কোডের জায়গায় আইটেম কোড বসাইলাম। এরপরে আছে নেম, নেম আইটেম নেম, প্রোডাক্টের নাম, ওকে। এটা কোথায় আছে, এই যে আইটেম নেম, এখান থেকে কপি করে আমরা এই ফরম্যাটে বসাবো আইটেম নেম। এরপরে হচ্ছে বলছে পারচেজ ডেসক্রিপশন, পারচেজ ডেসক্রিপশনে কি আছে, পারচেজ ডেসক্রিপশনে ওই আইটেম নেমটাই আছে, এটাই আছে, যদি কিছু না থাকে তাহলে এটাই দিয়ে দিতে পারবো আমরা, নো প্রবলেম, ওকে। পারচেজ ডেসক্রিপশনে আইটেম নেমটা দিয়ে দিলাম। এরপর বলছে পারচেজ ইউনিট প্রাইস, তাহলে ক্লায়েন্ট আমাকে দিছে পারচেজ ইউনিট প্রাইস মানে আমার কস্ট প্রাইস আর কি, হ্যাঁ, কত টাকায় আমি কিনছি জিনিসটা, এটাই যে এই পর্যন্ত। বাকি তিনটা নাই কেন, এই যে লাস্টের তিনটা আমরা পাচ্ছি না কেন, লাস্টের তিনটা পাচ্ছি না কারণ লাস্টের তিনটা হচ্ছে সার্ভিস, আমরা কোনো সার্ভিস তো কিনে বিক্রি করি না, কোনো একজন ব্যক্তি আমাদের ওই সার্ভিসটা প্রোভাইড করে, আমরা তাকে বেতন দেই, সেই হিসেবে সার্ভিসের একটা সেলিং প্রাইস আছে, বাট এটার কোনো কস্ট প্রাইস নেই, ওকে। যার কারণে কস্ট প্রাইস ফাঁকা, যেহেতু কস্ট প্রাইস ফাঁকা সেহেতু পারচেজ অ্যাকাউন্টও ফাঁকা থাকে। তাহলে আমরা, আচ্ছা এটা কি কপি করছি, কপি করে আমাদের এখানে বসিয়ে পারচেজ ইউনিট প্রাইস বসাইলাম। এরপর থাকবে হচ্ছে আমাদের পারচেজ অ্যাকাউন্ট, পারচেজ অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট মানে এটা চার্ট অফ অ্যাকাউন্টের কোড, এই যে পারচেজ করবে এটা হিট করবে কোথায়, চার্ট অফ অ্যাকাউন্ট 310-এ, কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা পারচেজ ট্যাক্স, এটা এখানে কিছু নাই, দিব না, এখানেও কিছু নাই, এখানে যেহেতু কিছু নাই এটা আমরা ফাঁকা রাখবো, কিন্তু এটা ফাঁকা রাখবো বলে এটা যে ডিলিট করে দেবো তা কিন্তু করা যাবে না, এটা কিন্তু ফাঁকা থাকলে রাখলেও এটা এই ঘরটা রাখতে হবে, যেটা নাই সেটা নাই। এরপর আমার সেলস ডেসক্রিপশনে ওই প্রোডাক্টের নামই লেখা আছে, সেলস ডেসক্রিপশন। এরপর বলছে সেলস ইউনিট প্রাইস, একটু আগে যখন আমরা ম্যানুয়ালি একটা প্রোডাক্ট অ্যাড করছি কিবোর্ড, তখন সেটা সেলস প্রাইস দিছিলাম হচ্ছে 100 টাকা, ওকে। তাহলে এখানে যদি আমি আসি, এই যে সেলস ইউনিট প্রাইস, এখান থেকে সবগুলো কপি করব, সার্ভিসের পারচেজ প্রাইস না থাকলেও সেলস প্রাইস আছে, হ্যাঁ,
সেলস ইউনিট প্রাইস। এরপর সেলস অ্যাকাউন্ট কত হবে? 200 হবে, কারণ সেলস অ্যাকাউন্ট আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে 200 দিয়ে করা। ওকে, তাহলে এটা 200 সেলস অ্যাকাউন্ট। আচ্ছা, সেলস ট্যাক্স এটা ফাঁকা, এটা নাই। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট, ক্লায়েন্ট যেটা দিছে সেখানে কি আছে দেখি। ইনভেন্টরি অ্যাসেট অ্যাকাউন্ট এই 630। নিচের তিনটা ইনভেন্টরিতে যাবে না, কারণ নিচের তিনটা হচ্ছে সার্ভিস কখনো সার্ভিস যেহেতু ফিজিক্যাল কিছু নাই, এই জন্য সেটা ইনভেন্টরিতে যাবে না। এরপর কস্ট অফ গুডস সোল্ড, এটা কতক্ষণ, এটা ওই তিনটা বাদ দিয়েই থাকবে। ওকে ওকে, সরি, ওকে। তাহলে এটা এরকম হলো কেন? আবার কপি করি। ও হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, এবার আমরা এটাকে সেভ করে ফেলি। হ্যাঁ, সরি, সেভ। ওকে, এখন আমরা ক্লায়েন্টের ডাটা থেকে আমাদের এখানে ডাটা মানে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা আপলোড দিব। এই যে সিলেক্ট ফাইল, আমরা কি করছি, আমরা এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করছি। আমরা এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করে আমাদের ক্লায়েন্টের ডাটা থেকে এখানে ডাটা বসাইছি, বসায় আমরা এখন এটাকে সিলেক্ট ফাইল আপলোড দিব। রাখছি হলো ডেস্কটপে, এই যে এটা। ওকে, নেক্সট। আচ্ছা, এই যে এখানে বলছে কি, ওয়ান আইটেম ওয়ার্নিং, ওয়ান আইটেম হ্যাজ ওয়ার্নিংস দ্যাট উইল এফেক্ট হাউ ইট ইম্পোর্টেড, মানে ওই যে যেটা আমরা ম্যানুয়ালি যে অ্যাড করছিলাম কিবোর্ড, সেই কিবোর্ডটা ওখান থেকে ডিলিট হয়ে যাবে বলতেছে। কিন্তু সেটা তো আমরা আবার ওই এক্সেলেও ইনক্লুড করে দিছি, যাতে ওটা ডিলিট হয়ে গেলেও কোনো প্রবলেম না হয়। ওকে, এরপর কন্টিনিউ ইম্পোর্ট। এই যে দেখেন, এখন কিবোর্ড সহ বাকি সবগুলোই আছে। বাট এখানে যেটা হয়েছে, এখানে হচ্ছে কোয়ান্টিটি দেওয়া নাই, কোনটা কত আছে এটা দেওয়া নাই। এটা আমরা পাবো কোথায়? এটা আমরা কোম্পানির লাস্ট ট্রায়াল ব্যালেন্সে পাবো, অথবা কাস্টমার কাছ থেকে, সরি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিব। নিয়ে এখানে কি করব, আমরা এটাও সেম পদ্ধতিতে ইম্পোর্ট করব। এই যে ইম্পোর্ট, এটা কিন্তু ম্যানুয়ালি দেওয়ার কোনো উপায় নাই, এটা ইম্পোর্টই করতে হবে, ওপেনিং ব্যালেন্স। ওকে, এখানে দেখেন সেম একটা ফরম্যাট আসবে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে এই যে ওপেনিং ব্যালেন্স, এটা কোন ডেট থেকে হবে, এটা কিন্তু আপনাকে ফিক্স করে দিতে হবে। আমরা দেখতেছি আমাদের এই কোম্পানিটার সব কিছু আছে 2022 সালের, তাই না? যেমন যদি দেখি, এখানে একটু আসি। এই যে ওয়ার্ড ফাইলটা যদি ওপেন করি, এখানে দেখেন বলছি কি 2022 সাল, 2020 সাল, হ্যাঁ 2020, এই 2022, তার মানে 2020 ট্রানজ্যাকশন আমরা পেতে পারি, তাই তো? তাহলে যেটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এটা না, সেটা হচ্ছে এখানে আমাদের 2020 সাল সিলেক্ট করে দিতে হবে, কারণ 2020 সালের কোনো ট্রানজ্যাকশন আসলে আমরা যদি 25 সাল দিয়ে এখানে আপলোড করি, আমরা 4 জানুয়ারি 25 সালের আগের কোনো ডেটে এটা ব্যবহার করতে পারবো না। ওকে, যার কারণে আমরা কি করব, আমরা 2020 সালের জানুয়ারি মাস, ওকে করলাম, এটার 1 তারিখ দিয়ে এটা আমরা আপলোড করব। ওকে, দিলাম। আর এটা এফেক্ট ফেলবে কোথায়, আমার 630 ইনভেন্টরি অ্যাসেটে। এখানে বলছে ডাউনলোড টেমপ্লেট, এখানে ক্লিক করলে টেমপ্লেটটা ডাউনলোড হয়ে যাবে। এই যে এখানে বলছে আমার এই কোডে, এই নামে, এই ইনভেন্টরি অ্যাসেটে কোয়ান্টিটি কয়টা থাকবে, এখানে বলবে। হ্যাঁ, টোটাল ভ্যালু, এখানে একটা বিষয় আছে, টোটাল ভ্যালুটা ক্যালকুলেট করে আমাদেরকে এখানে বসাইতে হবে। এটা কিভাবে বসাবো দেখাচ্ছি। আচ্ছা, তাহলে আমি যখন নামাইলাম, কোড বলছে ডু নট এডিট, এডিট করা যাবে না কিন্তু, হ্যাঁ এটা আপনার সিস্টেম থেকে দিচ্ছে।
আচ্ছা, এখন এখানে আমাদের যেটা বসানোর বিষয় সেটা হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড আর হচ্ছে টোটাল ভ্যালু। এই ২ টা জিনিস বসালেই আমরা এটা আপলোড করতে পারবো। এখন আমরা আমাদের ক্লায়েন্টের ডাটাটা একটু দেখি। হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসের নাম না থাকলে কোন নামের এগেইনস্টে কোন ওপেনিং ব্যালেন্স এড করবেন? এইজন্য তো আইটেমটা আগে এড করে নিয়ে তারপর ওপেনিং ব্যালেন্স দিতে হবে। বুঝতে পারছেন কি? ওকে। সো আমরা এখন কি করব? চার্ট অফ না চার্ট অফ না ওপেনিং ব্যালেন্স, এই যে ওপেনিং ব্যালেন্স প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে। এটা ধরেন আমরা পাইছি ক্লায়েন্টের কাছ থেকে। এখন ক্লায়েন্ট বলতেছে যে আমার এই যে প্রত্যেকটা প্রোডাক্ট এই ওপেনিং ব্যালেন্সে আছে। তাহলে আমরা এটাকে কপি করি। কপি করে আমাদের এক্সেলে প্রোডাক্ট একটা বেশি আছে। কি প্রোডাক্ট বেশি আছে? কিবোর্ড। এই যে এটা। হ্যাঁ? যার কারণে আমরা ওপেনিং ব্যালেন্সটা বসাবো ২য় নাম্বার থেকে। ওকে। কিবোর্ডটা ধরে নিচ্ছি আমরা ১০০ টা কিনছি। ওকে। এখন বলছে টোটাল ভ্যালু অন হ্যান্ড। এটা আমরা কিভাবে বের করব? ওকে। যেমন একটা যদি আমি ধরি, একটা ধরবো কি ইজ ইকুয়াল টু দিলাম ১০০ ইন্টু ৮০। আমার কস্ট প্রাইস কত? হ্যাঁ, কস্ট প্রাইসের সাথে টোটাল এই কোয়ান্টিটি অন হ্যান্ডটাকে আমাকে গুণন করে দিতে হবে। ওকে। এখন ধরেন আমার কস্ট প্রাইসগুলো পাবো কোথায়? কস্ট প্রাইসগুলো পাবো আমরা আগের ইয়াতে, এক্সেলে। দাঁড়ান ১ মিনিট আমি দেখাচ্ছি। অ অ কোথায় ছিল? এই যে এখানে। দেখেন কস্ট প্রাইস কোনটা? না, ইম্পোর্ট তো একটাই করব। ইম্পোর্ট তো আপনি এতগুলো করতে পারবেন না। মানে এক্সেল ফাইল অনেকগুলো কেন? না, না, না। ইনভেন্টরিটা তো আইটেম মানে প্রোডাক্টের যে নাম, প্রোডাক্টের যে ডেফিনেশন এগুলো আমরা ইম্পোর্ট করছি। হ্যাঁ? এখন আমরা ইম্পোর্ট করব হচ্ছে প্রোডাক্টের কোনটা আমার হাতে কত পিস আছে সেটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা করা যাবে। এই যে এখানে দেখেন, আপনি যদি বিজনেস থেকে প্রোডাক্ট এন্ড সার্ভিসে আসি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইম্পোর্টের ক্ষেত্রে যেটা হয় যে ইম্পোর্টে দেখেন ২ টা অপশন দেখায়। একটা আইটেম আর একটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। এই আইটেমটা আমরা অলরেডি এখানে করে ফেলছি এটা। হ্যাঁ? এখন ওপেনিং ব্যালেন্সের ঘর দেখেন 0। এই ওপেনিং ব্যালেন্সটা এখন করতেছি। বুঝতে পারছেন? এটা কোয়ান্টিটি অন হ্যান্ড মানে আপনার কয়টা ওপেনিং ব্যালেন্সটা আপনি শুরু করছেন সেটা এখন ইম্পোর্ট করতেছি। এখন ইম্পোর্ট করতে যেয়ে আমরা দেখতেছি যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে একটা জায়গা আছে যে জায়গাটাতে আমার টোটাল ভ্যালু এটা দিতে হবে। টোটাল টাকার অঙ্কটা দিতে হবে। হ্যাঁ? তাহলে এখানে তো আমার কয়টা হাতে আছে সেই সংখ্যাটা আমি পাচ্ছি। ওকে? তাহলে টোটাল ভ্যালুটা কোথায় পাবো? টোটাল ভ্যালুটা পাবো আমি যখন আইটেম যে শিটটা থেকে আমি আ ইম্পোর্ট করছি সেই শিটটাতে। এখানে দেখেন আমার পারচেজ প্রাইস লেখা আছে কিন্তু। কই গেল, কই গেল? পারচেজ ইউনিট প্রাইস লেখা আছে এখানে। এটা হচ্ছে আমার কেনার রেট। এটার সাথে আমার কোয়ান্টিটি অন হ্যান্ড আমি মাল্টিপ্লাই করব। তাহলে আমার টোটাল ভ্যালু আসবে। বুঝতে পারলেন কি? ধরেন আমি যদি একটু রাফ করে দেখাই। এটা আমি কি নিছি? এইটা নিছি হচ্ছে আমার পারচেজ প্রাইস। আমার এই যে এই এটার পারচেজ প্রাইস হচ্ছে আমার ৳৮০। ৳৮০। ওকে, এটাও আমি বাদ দেই। ঠিক আছে? এটা আমি 0 করি, বাদ দেই না, 0 করি। ওকে। এখন দেখেন আমার প্রতিটার পারচেজ প্রাইস আমার এখানে আছে। আর আমার কোয়ান্টিটি অন হ্যান্ড এখানে আছে। তাই তো?
তাহলে এই ভ্যালুতে কি হবে, এইটা ইনটু এইটা দিলেই কিন্তু আমার এই ভ্যালুটা চলে আসবে। ঠিক আছে, আমরা যদি এখানে একটু ক্যালকুলেট করি, 100 ইনটু পারচেস প্রাইস 80, আমার টোটাল ভ্যালু হচ্ছে এটা। এটাকে যদি আমি টেনে নিয়ে আসি এভাবে, তাহলে দেখেন এই যে প্রত্যেকটা এইটার সাথে এইটা মাল্টিপ্লাই হয়ে টোটাল ভ্যালু দাঁড়িয়ে গেছে এখানে। এটা বুঝতে পারেন নাই কে কে বলেন? কেউ কি বুঝতে পারছেন এটা? ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এটাকে কপি করব, কপি করে ঠিক এই যে ঘরে পেস্ট স্পেশালে যে আমরা ভ্যালু পেস্ট করব, কারণ এখানে তো আমার একটা সূত্র আছে, সূত্র যাতে না থাকে। ওকে, এখন আমার এই দুইটার কোনো প্রয়োজন নাই, এই দুইটা আমি ডিলিট করে দেব। তাহলে আমার বাকি ছিল কোনটা, টোটাল ভ্যালু অন হ্যান্ড, টোটাল কত টাকার প্রোডাক্ট, সেটা আমার এখানে আমি চলে আসলো। এখন এটাকে আমি সেভ অ্যাজ দিব। আমি দুইটা এক্সেল থেকে ডাটা নিয়ে এই একটা এক্সেল রেডি করলাম। ওকে, ডেস্কটপ ইনভেন্টরি ব্যালেন্স, ইনভেন্টরি ওপেনিং ব্যালেন্স, এটা হলো 5374, ডেস্কটপে সেভ করলাম। ওকে, এখন এটাকে আমি কেটে দিব, কেটে দিয়ে আমি এই যে ওপেনিং ব্যালেন্স, এই যে এখানে ওপেনিং ব্যালেন্স, আমি লাস্ট ডেট দিয়েছিলাম হচ্ছে 1 জানুয়ারি 2020, কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টগুলো আমি দেখতেছি 2020-এ করা। তার মানে আমি 2020-এর কোনো ট্রানজ্যাকশন যাতে এখান থেকে অ্যাড করতে পারি, এটা আমি খেয়ালে রেখে, এটা আমি মাথায় রেখে আমি এখানে ডেট দিছি 1 জানুয়ারি 2020। এরপর আমি এখান থেকে টেমপ্লেটটা ডাউনলোড করছি এবং সেটাকে এডিট করে আমি ঠিক করছি আপলোড করার মতো অবস্থায়। ঠিক আছে, করে আমি এখানে ব্রাউজ করব, ব্রাউজ করে আমি ডেস্কটপে যেখানে সেভ করছি কম্পাইল করে সেই ফাইলটা আমি এখান থেকে ওপেন করব, করে আমি কন্টিনিউ দিব। দেওয়ার পর দেখেন 12টা আইটেম টোটাল এত ভ্যালু নিয়ে ইনভেন্টরি অ্যাসেটে চলে আসবে। আমি ইম্পোর্ট, কমপ্লিট ইম্পোর্ট দিব। ওকে, দেখেন এখন প্রতিটার পাশে যতগুলো করে হাতে ছিল সবগুলো এখানে বসে গেছে। এই তিনটাতে বসে নাই, কারণ এই তিনটা হচ্ছে সার্ভিস, এটার কোনো কোয়ান্টিটি হয় না। এই পর্যন্ত কি বুঝতে পেরেছেন সবাই? প্রসেস মনে রাখার দরকার নেই, প্রসেস আপনি প্র্যাকটিস করলে মনে থাকবে অটোমেটিক্যালি, কিন্তু টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন কিনা এটা হচ্ছে জানাটা দরকার। ওকে, দুইজন বললো মানে দুইজন বুঝতে পারছে, বাকিরা বুঝে নাই। ওকে, আচ্ছা, পারছেন? আচ্ছা, আপুরা আপুরা যারা আছেন আপনারা কি বুঝতে পারছেন? এই যে কি জানি না, আচ্ছা, এই যে কি জানি আপু আছে, রাফসা তাফসিন, আপু বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আপনি তো লাস্ট ব্যাচে ছিলেন। ওকে, মানে আপনার এমনি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো, তাই তো? ওকে ওকে, ঠিক আছে। এখন হচ্ছে আমরা কি করলাম, আমরা ট্যাক্স অ্যাড করলাম, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করলাম, প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করলাম। এখন একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট কই, এই যে কন্ট্যাক্ট। হ্যাঁ, এখন দেখেন এই কন্ট্যাক্ট যদি আমি অ্যাড করতে যাই, সেম, আমি যাব অল কন্ট্যাক্টে, অল কন্ট্যাক্টে গিয়ে ক্লোজ, নিউ কন্ট্যাক্টে যাব। এখানে দেখেন দুইটা অপশন, একটা হচ্ছে ইম্পোর্ট কন্ট্যাক্ট আর হচ্ছে কন্ট্যাক্ট, নিউ কন্ট্যাক্ট। আমি একটা নিউ কন্ট্যাক্ট আগে অ্যাড করে দেখাই। কন্ট্যাক্ট কি জিনিস, কন্ট্যাক্ট হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, শুধুমাত্র কন্ট্যাক্ট নেমটাই রিকোয়ার্ড। আর যদি কন্ট্যাক্ট নেম থাকে তাহলে আপনার বাকি কোনো কিছু না দিলেও চলবে, সিস্টেম নিয়ে নিবে। আর যদি আপনি সবগুলো ফিল আপ করছেন, যতগুলো ঘর আছে সব ফিল আপ করছেন, শুধুমাত্র কন্ট্যাক্ট নেম দেন নাই, তাহলে আর নেবে না। ওকে, ধরেন আমাদের কন্ট্যাক্টের নাম, ধরেন আমার একটা পজিশনের নাম দেই, সান ইন্টারন্যাশনাল। ওকে, সান ইন্টারন্যাশনাল। তাহলে এই সান ইন্টারন্যাশনাল যদি আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ দেই, তাহলেই এটা নিয়ে নিবে।
বাকি কোনো ইনফরমেশন না থাকলেও নেবে। ওকে, এখন আসেন সান ইন্টারন্যাশনাল কন্ট্যাক্টসে যাই। ওকে, কন্ট্যাক্টসে গেলে দেখেন এখন সান ইন্টারন্যাশনাল নামে একটা প্রতিষ্ঠান এখানে অ্যাড হয়ে গেছে, বা এখানে কোনো ব্যক্তির নাম হলেও সমস্যা নেই। ওকে, এখন ধরেন আপনি তো ম্যানুয়ালি নিউ কন্ট্যাক্টে গিয়ে এখানে ক্লায়েন্টের দেওয়া ইনফরমেশন এখানে বসিয়ে বসিয়ে আপনি এখানে সেভ অ্যান্ড ক্লোজ দিলে এটা কন্ট্যাক্ট অ্যাড হয়ে যাবে। এখন যদি কন্ট্যাক্ট ইম্পোর্ট করতে হয়, একসাথে কিছু বেশ কিছু কন্ট্যাক্ট থাকে, তাহলে কি করবেন? তাহলে আমরা থ্রি ডটে যাব, গিয়ে এখানে এই যে ইম্পোর্টে ক্লিক করব। সেম আমরা একটা ফাইল ডাউনলোড করব। এই ফাইলটা হচ্ছে ফরম্যাট, এখানে ডাউনলোড টেমপ্লেট আর কি। হ্যাঁ, এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটটা বিশাল একটা টেমপ্লেট, অনেক কিছু আছে। ওকে, এই অনেক কিছু টেমপ্লেটটা জন্য আমি একটা ফাইল দিচ্ছি। এই ফাইলটা কই? হ্যাঁ, হ্যাঁ, কন্ট্যাক্টস। এই যে এখানে যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো কপি করে আমাদের এই ফরম্যাটে বসাতে হবে, যেটা আমরা একটু আগে ডাউনলোড করছি। করে ঠিক আগের মতো করে এটা আপলোড করে দিতে হবে। হ্যাঁ, এইটা থাকবে আপনাদের হোমওয়ার্ক। আমি ডেটা দিয়ে দিচ্ছি, ডেটাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনাদের গ্রুপে কি এর আগে কোনো ড্রাইভ লিঙ্ক দিছিলাম? কেউ বলতে পারেন? ক্লাস 1 2 3 4 এভাবে করে দেয়া ছিল না? হ্যাঁ, ক্লাস 2 এর যে, হ্যাঁ, ক্লাস 2 এর যে ডকুমেন্ট, সেগুলোর মধ্যে এই ডকুমেন্টগুলো পেয়ে যাবেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে কন্টাক্ট অ্যাড করা। কন্টাক্ট অ্যাড করতে গিয়ে কেউ কোনো প্রবলেম ফেস করলে নেক্সট ক্লাসে শুরুতে জানাবেন। এখন আসেন, আপু যেটা বলতেছিল যে উনি একটা অন্য কোম্পানি এক্সপায়ার হয়ে গেছে, নতুন কোম্পানি অ্যাড করতে পারছে না। ওকে, আচ্ছা, এইটার জন্য আমি একটা কাজ করি। আপু আপনি একটু ভালো করে দেখেন, হ্যাঁ, এই যে জেরো অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের মেয়াদ লাইফ টাইম, অ্যাকাউন্ট কখনো এক্সপায়ার হয় না, এক্সপায়ার হয়ে যায় কোম্পানি। ওকে, তো ধরেন আপনি ফার্স্টে জেরোতে গেলেন, জেরোতে গিয়ে আপনার যে আইডি পাসওয়ার্ড, আপনার যে ইমেইল এবং যে পাসওয়ার্ড, সেটা দিয়ে এইভাবে লগ ইন করবেন। ওকে, লগ ইন করার পর আপনার লগ ইন হয়ে যাবে। আর যদি টু ফ্যাক্টর অ্যাথেন্টিকেশন থাকে, তাহলে ফোনে একটা নোটিফিকেশন আসবে, ওখান থেকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দিলে আপনার জেরোতে লগ ইন হবে। ওকে, জেরোতে লগ ইন হলো। হ্যাঁ, এরকম এরকম আসে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইটা আসুক। আচ্ছা, ওটা আসুক। ওইটা আসার পরে আপনি যাবেন এই যে এই ড্রপ ডাউনটাতে। হ্যাঁ, এই ড্রপ ডাউনটাতে গিয়ে এখানে দেখবেন অ্যাড এ অর্গানাইজেশন, নিউ অর্গানাইজেশন এখানে আছে। এটা দেখা যায় আপনার ওটাতে? হ্যাঁ, অ্যাড এ নিউ অর্গানাইজেশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি প্রথমে যেভাবে জেরো ওপেন করেছিলেন, ঠিক ওই জায়গায় চলে আসবেন। এখানে আপনার কোম্পানির নাম দিবেন, এখানে ইন্ডাস্ট্রি দিবেন। হ্যাঁ, এইভাবে দিয়ে এই যে স্টার্ট ট্রায়াল দিলে আবার কোম্পানি 1 মাসের জন্য ট্রায়াল শুরু হয়ে যাবে। খুলতে হয়। হ্যাঁ, এভাবে করে ট্রায়ালটা খুলতে হয়। কারণটা হচ্ছে মানে আমরা যদি এখনই টাকা দিয়ে কিনি, এটা তো মান্থলি সাবস্ক্রিপশন ফি অনেক। হ্যাঁ? এই $৩০-৩৫ দিয়ে কিনে তো আমরা শিখব না। শিখতে গেলে তো ধরেন, শিখতে গিয়েই যদি আমরা $৩০ করে খরচ করে ফেলি, তাহলে ইনকাম করব কি? বুঝতে পারছেন? তো এরকম ১ মাস এক্সপায়ার হয়ে গেলে ঠিক এই পদ্ধতিতে আরেকটা খুলে নিতে হবে। বাকিরাও একটু দেখে নিয়েন। হ্যাঁ, হ্যাঁ, এগুলো তো আমি ওই যে একটা Google ড্রাইভ লিংক দিছি, ওই ড্রাইভ লিংকে কিন্তু আমার ৫ টা ক্লাসেরই ডেটা দেওয়া আছে। আচ্ছা, আমি দরকার পড়লে এটা আবার দিচ্ছি। আবার দিচ্ছি। নো প্রবলেম। কোথায় এটা?
না, না, না। আপনার অ্যাকাউন্ট থাকলেই হয়। কোম্পানি সাবস্ক্রাইব করতে হয়। আপনার অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন মানুষের কোম্পানিতে এড হয়ে আপনি কাজ করবেন। আপনার কখনোই সাবস্ক্রাইব করতে হবে না কাজ করতে গেলে। ড্রাইভ। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। সে অ্যাক্সেস দিবে। আমাদের ওখানে আর কিছু করার নাই। এগুলা হয় কি? এগুলো হচ্ছে ধরেন কোম্পানি খুলেই কেউ আপনার কাছে আসবে না। আপনাকে যে ও কোম্পানি খুলবে, ও কোম্পানি খুইলে ২-৪ মাস চালাবে, যখন যায় প্যাচে পড়বে আর কিছু করতে পারবে না, তখন আপনার কাছে আসবে। বুঝছেন? আমার শুরুর থেকে যেগুলো দেখাইছি, এগুলো আসলে জানা দরকার, দেখাইছি। কিন্তু আপনি রিয়েল লাইফে আসলে এত মানে ইয়ে পাবেন না। এটা কি হইল আমার? নেটের সমস্যা না পিসি স্লো হয়ে গেছে, আল্লাহ জানে। আচ্ছা, আগের গুগল ড্রাইভ লিঙ্কটা কি কারো কাছে আছে? আমি যে একটা, আপনি একটু কাইন্ডলি আরেকবার দিবেন গ্রুপে, তাহলে ওই যে যারা একটু হারায় ফেলছে বা ইয়ে হচ্ছে তাদের একটু সুবিধা হইতো আর কি। আমি আমার এখান থেকে একটু প্রবলেম হচ্ছে। লিঙ্কটা একদম পাওয়া যাবে? আচ্ছা, আচ্ছা, এই যে আমারটাও মনে হয় এখন হচ্ছে। এটা ওপেন করা আছে, নো প্রবলেম। আপনার 5374, এই যে আমি দিয়ে দিছি, হ্যাঁ। এটাতে আপনার সব দেয়া আছে, একদম ক্লাস বাই ক্লাস। ক্লাস টুতে যাবেন, টুতে গেলে আজকের সমস্ত ডেটা ওখানে পেয়ে যাবেন। ওকে। আর আমি ভিডিওটা আপলোড করে দিচ্ছি। আজকের ক্লাস শেষ। নেক্সট ক্লাস আবার রাত 9:30টায়, হ্যাঁ, নেক্সট শনিবার। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আমি ভিডিও দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।